প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার বেশ কিছু ঘটনা ইতোমধ্যেই প্রচারিত হয়েছে। আপনারাও তার ঘটনাগুলো বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন, আর তার ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। ওনার নাম জিল্লুর রহমান, ওনার বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার একটা বিল রয়েছে, ইচাইল বিল। ওই ইচাইল বিলে একটা বট গাছ রয়েছে। ফুলবাড়িয়া উপজেলায় এমন ব্যক্তি নাকি খুঁজে পাওয়া মুশকিল যিনি এই বট গাছ সম্পর্কে জানেন না। ইচাইল বিল ছিল ময়মনসিংহ জেলার সবচাইতে বড় বিল। বর্তমানে বিলের যে অংশ বা আয়তন, এই আয়তনটা কিন্তু বেশ ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে বলতে এখন নাকি অর্ধেক হয়ে গেছে। চারপাশে বসতি হয়ে গেছে, এই কারণে বিল আকারে ছোট হয়ে গেছে। ইচাইল বিলের ঠিক মাঝখানে এই বট গাছ। কেউ বলে এই গাছের বয়স 300 বছর, আবার কেউ বলে 500 বছর। ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ায় এই বট গাছ নিয়ে নাকি অনেক ভিডিও এবং ঘটনা রয়েছে। অল্প কিছুদিন আগেও কালবেলা নামক একটি পত্রিকা এই বট গাছ নিয়ে একটা নিউজ বের করে। বিল পানিতে ভরে গেলেও এই বট গাছের গোড়া অবধি পানি কিন্তু যায় না। বিল যেহেতু বছরের প্রায় 6 মাস পানিতে ভরে থাকে, এই গাছ বহু বছর আগে কিন্তু মারা যাওয়ার কথা। বটগাছের গোড়ায় যদি দীর্ঘদিন পানি জমে থাকে তাহলে কিন্তু বটগাছ বাঁচার কথা না। কিন্তু এই বটগাছের সাথে এমনটি হয়নি। এই গাছ নিয়ে মানুষের নানান ভৌতিক অভিজ্ঞতা রয়েছে। বিগত 20 বছর আগেও বটগাছের আশেপাশের জমিতে কেউ নাকি ফসল চাষবাস করত না। জমি পতিত পড়ে থাকত, গাছের ধারের কাছেও কেউ যেতে চাইতো না। এবার আসি ঘটনায়। যেহেতু অনেক পুরনো গাছ, তাই সঠিক ইতিহাস কেউ বলতে পারে না। এক একজন এক এক রকম ভাবে ঘটনা বর্ণনা করে। জিল্লুর রহমান ভাইয়ের পাশের উপজেলা হওয়ার কারণে উনি ছোটবেলা থেকেই শুনে আসছেন ইচাইল বিলের বটগাছের গোড়ায় নাকি কখনো পানি যায় না। তাই অনেক আগ্রহ ওনার ছিল এই বিলের বটগাছ নিয়ে জানার জন্য। ওনাকে অনেক কাঠখড় পোহাতে হয়েছে ঘটনা সংগ্রহ করতে। আর ওনার নাকি ইচ্ছা ছিল এই বটগাছকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা প্রথম আমাদের সাথে শেয়ার করবেন, কিন্তু তা করতে পারেন নাই। এর কারণ হচ্ছে বটগাছ সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে দেখা গেল এক একজন এক এক রকম ভাবে বিভিন্ন ঘটনা বর্ণনা করছেন। কিন্তু একটা জায়গায় আশার আলো উনি খুঁজে পেলেন। বিশেষ করে বেশ কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে যখন উনি কথা বললেন, তাদের বলা ইতিহাসগুলো অনেকটাই নাকি একই রকম। এছাড়া এক একজন এক এক রকম ভাবে বলে। এই কথাগুলো একত্র করে ঘটনা আকারে সংগ্রহ করতে ওনার বেশ সময় লেগে যায়। এই মধ্যবর্তী সময়ে উনি অন্যান্য ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়েছিলেন, সেগুলো আমরা প্রচার করেছি। তো জিল্লুর রহমান ভাই ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া কালাকান্দা গ্রামে জন্ম নেয়া এক সম্ভ্রান্ত বয়োজ্যেষ্ঠ মুরব্বীর কাছ থেকে ঘটনা সংগ্রহ করেন। আর সেই বয়োজ্যেষ্ঠ মুরব্বীর নাম হচ্ছে আরশাদ খাঁ। আমরা তাকে কাকা বলেই সম্বোধন করব। তো এই আরশাদ খাঁ কাকা উনি যেভাবে ইতিহাস তুলে ধরেছেন সেভাবেই আমরা বলার চেষ্টা করব। আরশাদ খাঁর বর্তমান বয়স 100 বছর পেরিয়ে গেছে। উনি পাকিস্তান আমলে জাহাজে করে পবিত্র হজ পালন করেছিলেন। আর ওনার মতো করে আরো কয়েকজন ঘটনা বর্ণনা করেছেন। উনি যেভাবে বর্ণনা করেছেন সেভাবেই আমরা বলি। সময়টা তখন 1920 সাল আনুমানিক সময় আর কি। তখন এদিকে কিন্তু জনবসতি ছিল না বললেই চলে। এদিকটা শুধু বিল আর বিল ছিল। বিলের দক্ষিণ পশ্চিম প্রান্তে ওনাদের বসত ভিটা, অর্থাৎ এই আরশাদ খাঁ কাকাদের বসত ভিটা। এখন তো বাড়িঘর হতে হতে বিলের প্রান্ত 1 মাইল কমে গেছে। বর্ষার সময় বিলে শুধু নাকি পাট চাষ হতো। সারা বছরই বিলে পানি থাকতো। মাছ ধরা, কৃষিকাজ করা এবং যাতায়াতের জন্য বিলে নৌকাই ছিল একমাত্র বাহন। বিলের মধ্যে দক্ষিণ পূর্ব দিকে ছিল সেই বটগাছ।
এখন তো আগের সেই বিল নেই। বিল ভরাট হতে হতে বট গাছ দেখে মনে হয় এইটাই বিলের মাঝখান, কিন্তু আগে এমন ছিল না। উনি ছোটবেলা থেকেই এই বট গাছ যেমন দেখেছেন এখনো নাকি ওরকমই উনি দেখছেন। ওনার বাবা বলে গেছে, ওনার দাদা বলে গেছে, দাদার বাবা বলেছেন, এইভাবেই কিন্তু এই বট গাছের কথাগুলো ওনারা শুনে আসছেন। বিলের ওখানে একটা উঁচু টিলা ছিল, আর বট গাছটা ছিল সেই টিলার উপরে। বিলের পানির পলিমাটি পড়ে পড়ে বিলের গভীরতা কমে গেছে, সেই সাথে টিলাও ছোট হয়ে অনেকটাই সমান্তরাল হয়ে গেছে। মূলত বটগাছটা এই টিলার উপরে থাকার কারণে বটগাছ অবধি পানি ওঠে না। আরশাদ খা কাকার বাড়ি থেকে দক্ষিণ দিকে ছিল পালপাড়া, ওখানে অনেকগুলো হিন্দু পরিবার ছিল। ওই সময়ে ফুলবাড়িয়ার নাম ছিল গোবিন্দগঞ্জ। হিন্দু মুসলিম শুধু ধর্মের এই ভেদাভেদ ছাড়া তাদের মধ্যে অন্য কোনো ভেদাভেদ ছিল না, একে অন্যের সাথে মিলেমিশেই থাকতেন। পালদের বিয়ে শাদী হলে ওনাদেরকে দাওয়াত দিতেন, ওনারা যেতেন। আবার ওনাদের এখানে অনুষ্ঠান হলে তাদেরকে দাওয়াত দিতেন, তারা আসতেন। তবে গ্রামে হিন্দু পরিবার বেশি থাকায় তাদের প্রভাবটাই বেশি ছিল। তবে তাদের অনেকেই এখন আর দেশে নেই। 47-এর দেশভাগের পর ভিটামাটি বিক্রি করে অনেকেই ভারতে চলে গেছে। আরশাদ খা কাকার দাদার নাম ছিল জমশেদ খা, উনি ছিলেন গ্রামের প্রধান। নৌকা আর গরুর গাড়ি ছিল ওই সময় গ্রামের একমাত্র যানবাহন। তবে ওনাদের বেশ কয়েকটা ঘোড়া ছিল। মুক্তাগাছার জমিদার ওনাদের খাজনা নিত, অর্থাৎ এই এলাকা মুক্তাগাছার জমিদারের রাজ্য ছিল। তখন ময়মনসিংহকে বলা হতো জমিদারদের শহর। ময়মনসিংহের আনাচে কানাচে ছিল জমিদার বাড়ি। খুব সুখ শান্তিতে চলছে গ্রামের মানুষের জীবন। একদিন এক জমিদার লোক পাঠায় ওনাদের গ্রামে। পালদের বাড়ির কাছে একটি বাড়ি নির্মাণ করা হয়। কাঠমিস্ত্রিরা বেশ কিছুদিন ধরে এখানে থেকে বাড়িটা তৈরি করেন। কাঠের তৈরি টিনের চালের বাড়ি। তখনকার সময় টিনের চাল আর এখনকার বিল্ডিং বাড়ির প্রায় সমানই বলতে হবে। বাড়ি বলতে যে বিশাল বড় জমিদার বাড়ি বা জমিদার বাড়ির মতো এমনটা না, ছোট একটা বাড়ি, মাত্র 3টা ঘর ছিল সেই বাড়িতে। কাঠের তৈরি, অত্যন্ত সুন্দর ছিল বাড়িটি, কারণ তখনকার সময় বেশিরভাগ বাড়িগুলো বাঁশ, খড়, শনপাতা দিয়ে তৈরি হতো। ওই সময়ে কাঠের তৈরি টিনের চালের বাড়ির দাম কিন্তু অনেক ছিল। তবে গ্রামে এই আরশাদ খা কাকারদের যে বাড়ি, সেখানে একটা টিনের চালের ঘর ছিল ওই সময় আর কি। তো যাই হোক, যেই বাড়িটা তৈরি করা হয় সেই বাড়িতে জমিদার বাড়ির এক বাইজিকে থাকতে দেওয়া হয়। বাইজির নাম ছিল কল্পনা রানী। বাইজি ও তার মা থাকতো এই বাড়িতে। প্রায় প্রায় জমিদারের লোক আসতো তাদের বাড়িতে খোঁজ খবর নিতে, খাদ্য সামগ্রী দিয়ে যেতে। তাই গ্রামের কেউ ভয়ে ওদের সাথে কথাবার্তাও পর্যন্ত বলতে চাইতো না। আর ভয়ের থেকে নাকি মানুষ ওদেরকে বেশি ঘৃণাই করত। গ্রামবাসী জমিদার বাড়ির হেরেমখানার মেয়ে ভেবে মনে মনে ঘৃণার চোখে দেখত। কল্পনা বাইজি অনেক সুন্দরী ছিল, আর ওই বাড়িতে প্রচুর গয়নাগাটি থাকা সত্ত্বেও কোনো চোর এমনকি ডাকাতও ওই বাড়িতে ঢোকার চিন্তাও করেনি। কল্পনা বাইজি হিন্দু ছিল, কারণ ওই বাড়িতে একটা ছোট মন্দিরও তৈরি করে দেওয়া হয়েছিল। যেহেতু জমিদারের রাজ্য, আর জমিদার বাড়ি নির্মাণ করে তার খাস বাইজিকে থাকতে দিয়েছে এখানে, এ নিয়ে তো কেউ আর কথা বলতে পারবে না। গ্রামবাসী কিছুদিনের মধ্যেই বুঝতে পারে কল্পনা বাইজি গর্ভবতী। কল্পনা বাইজির একটি পুত্র সন্তান হয়। ছেলেটির নাম দেয় গোপাল। গোপালের চেহারা মায়ের মতো অত্যন্ত সুন্দর, আর সে খুবই সুঠামদেহী, অর্থাৎ তার বয়সে যেমনটা হওয়া দরকার, একদম রোগা লিকলিকে থাকে না কিছু, ওই রকম না, সে তার বয়সে সুঠামদেহী। এই গোপাল সারা গ্রাম ঘুরে বেড়াতো। সে ছিল অত্যন্ত চঞ্চল ও দুষ্টু। দেখতে দেখতে গোপালের বয়স 5 বছরের মতো হয়ে যায়। গোপালের জন্মের পর কল্পনা বাইজি
জমিদার বাড়ি চলে যায়, তবে মাঝে মাঝে বাড়িতে আসতো। গোপাল মূলত মানুষ হয়েছে কল্পনা বাইজির মায়ের কাছে, অর্থাৎ তার নানির কাছে। একসময় জমিদারি প্রথার বিলুপ্তি ঘটে। জমিদার তার পরিবারের লোকজন নিয়ে ভারতে চলে যায়। জমিদার বাড়িতে তখনও বেশ কিছু লোক ছিল, ওরা মূলত জমিদারের আত্মীয় স্বজন ছিল। জমিদারি প্রথা বিলুপ্তির সাথে সাথে দেশে হিন্দু জমিদারদের সাথে জনগণের দাঙ্গা শুরু হয়ে যায়। একদিন বিক্ষুব্ধ জনতা ময়মনসিংহ রাজবাড়িতে আগুন দেয়। শুরু হয় একে একে জমিদারদের সকলে দেশ ছেড়ে ভারত চলে যাওয়ার যাত্রা। ওনাদের গ্রামের ধনী প্রভাবশালী হিন্দুরাও তখন অনেকেই ভারত চলে যায়। অল্প সময়ের মধ্যে তারা সোনাদানার বিনিময়ে জমি বিক্রি করে দলিল বুঝিয়ে দিয়ে দেশ ত্যাগ করে। তখন কিন্তু জমি এভাবে রেজিস্ট্রি করার সিস্টেম ওভাবে ছিল না। যাদের জমিদার বাড়ি থেকে প্রাপ্ত জমির নথি থাকতো, তারা টাকার বা অন্য কোনো কিছুর বিনিময়ে জমির নথি অন্য কারো হাতে তুলে দিয়ে জমি হস্তান্তর করত। যার হাতে জমির এই নথি থাকতো সেই জমির প্রকৃত মালিক। কোনো একদিন জমিদার বাড়ির সকলে দেশ ছেড়ে চলে যায় ভারতে। তাদের সাথে এই কল্পনা বাইজিও ছিল। গোপাল বাড়িতে সে তার নানির সাথে ছিল। জমিদার বাড়ির সবাই যে দেশ ছেড়ে চলে গেছে তখনও কিন্তু গ্রামের মানুষ ওভাবে জানতো না, এমনকি গোপালও জানতো না যে তার মা তাকে ফেলে অনেক দূরে চলে গেছে। কল্পনা বাইজি জমিদার বাড়ির লোকের সাথে ভারতে চলে যাওয়ার খবর শুনে কল্পনার মা অনেক কান্নাকাটি করে এবং ভেঙে পড়ে। যথেষ্ট বয়স হয়েছে তার, সে মারা গেলে এই গোপালকে কে দেখবে? এই গ্রামে তো তাদের কেউ নেই। মায়ের চিরদিনের জন্য চলে যাওয়া কিন্তু শিশু গোপালের মনে কোনো প্রভাব ফেলেনি। গোপাল একবারের জন্য মায়ের জন্য কান্নাকাটিও করেনি। হয়তো বাচ্চা বয়স, অত কিছু বোঝেনি। মা ছাড়া নানির কাছেই তো সে মানুষ হয়েছে, তাই মা কি জিনিস এতটা সে বুঝতো না। গোপালের খাবার সময় হলে নানির কাছে যেত, বাকি সময় মাঠ ঘাট জলে জঙ্গলে ঘুরে বেড়াতো। কল্পনা বাইজির যেহেতু স্বামীকে ওভাবে তার পরিচয় ছিল না বা লোকজন জানতো না, তাই গ্রামের মানুষ গোপালকে অবৈধ সন্তান মনে করে দূর দূর করে তাড়িয়ে দিত। সবাই তাদের ছেলে মেয়েদেরকে কড়া নিষেধ করে রাখত কেউ যেন গোপালের সাথে না মেশে। তবে গ্রামের অনেকেই সহানুভূতি দেখাতো গোপালকে। গোপাল অবৈধ সন্তান হোক আর বৈধ সন্তান হোক, সে তো মানুষ। গ্রামের 8-10টা বাচ্চার মতো সেও তো একটা বাচ্চা, তারও আবেগ আছে, অনুভূতি আছে, তারও অন্যদের সাথে খেলতে মন চায়। অনেকেই গোপালকে ভালোবাসতো, স্নেহ করত, আবার অনেকেই করতো না। যারা করতো না তারা করতো না, আবার যারা করতো তারা তাদের ঘরে নিয়ে কিন্তু গোপালকে খাবার খেতে দিত। গোপাল অত্যন্ত দুষ্টু এবং চঞ্চল হলেও তার মধ্যে অদ্ভুত একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে কথাবার্তায় আভিজাত্য ছিল। সে দুষ্টু চঞ্চল, কিন্তু বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে আচরণ করতে হবে, কিভাবে সম্মান দিতে হবে, এটা সে ভালোভাবেই জানতো। এই ব্যাপারটা সবাইকে মুগ্ধ করত, বিশেষ করে যারা গোপালকে স্নেহ করত, ভালোবাসত। গোপালের এই আচরণগুলো সবাইকে মুগ্ধ করত যে একটা এই রকম পরিবারের একটা সন্তান, যার বাবাকে, এটা নিশ্চিতভাবে বলা যায় না, তার আচার আচরণে এমন আভিজাত্য, এত ভদ্রতা, যদিও সে দুষ্টু, এই বিষয়টাই আসলে তাদেরকে মুগ্ধ করত। এদিকে গ্রামের ধনী প্রভাবশালী হিন্দুদের প্রায় সবাই তখন দেশ ছেড়ে চলে গেছে। যারা বাকি আছে তারাও জাগা জমি বিক্রি করছে চলে যাওয়ার জন্য। 1 বা 2 বছর পর হঠাৎ গ্রামে এক পুরোহিতের আবির্ভাব হয়। উনি কল্পনা বাইজির বাড়িতে এসে হাজির হন সরাসরি। গ্রামে এসে নিজেকে রাজ হেকিমের পরিচয় দেন। তিনি জানান তাকে স্বয়ং জমিদার কলকাতা থেকে এখানে পাঠিয়েছে কল্পনার মা এবং তার ছেলের খোঁজ খবর নিতে। কল্পনা বাইজি খুব শিগগিরই দেশে আসবে এবং সবাইকে নিয়ে আবার কলকাতা চলে যাবে। এসব শুনে বৃদ্ধা কল্পনার মা স্বস্তি পায়। অবশেষে তাদের একটা গতি হলো এই ভেবে। আমরা যে ঘটনাটি শেয়ার করছি প্রিয় লিসেনার্স, এই ঘটনার অন্যতম চরিত্র হচ্ছে এই হেকিম। এই হেকিম সম্পর্কে আমরা
কিছুটা আপনাদেরকে অবগত করি। পুরোহিত বা হেকিম পরিচয় প্রদানকারী ওই ব্যক্তি ছিল মূলত তন্ত্রবিদ্যায় দীক্ষিত এক সিদ্ধ তান্ত্রিক। তার নাম সাম বা শেম এরকম কিছু একটা ছিল, তবে সে সামু বা শামু নামে পরিচিত ছিল এমনটাই জানা যায়। যতজনের কাছ থেকে এই বিষয়টা জানতে চেয়েছেন জিল্লুর রহমান ভাই, যারা জানেন তারা এমনটাই বলেছেন যে তার নাম সামু বা শামু এরকম হতে পারে, তা আমরা সামুই বলবো। এখনো লোক মুখে প্রচলিত আছে এই সামু নাকি মৃত্যু ব্যতীত সকল অসাধ্য সাধন করতে পারত, এমনটাই অনেকে বিশ্বাস করত। তো তার গায়ের যে চামড়া এমন ছিল যে অনেক বয়স হয়ে গেলে যেমন চামড়া ঢিলে এবং রুক্ষ শুষ্ক হয়ে যায়, তার চামড়া ছিল এরকম। গ্রামবাসীর কাছে তার বয়স 60-এর মতো মনে হয়েছে, কিন্তু সামুর গায়ের চামড়া দেখলে মনে হতো তার বয়স 150 থেকে 200 বছর হতে পারে। সামু লাল রঙের ধুতি এবং পোশাক পরত। শ্যামলা বর্ণের ছিপছিপে দেহ ও মাথা ভর্তি কাঁচা পাকা লম্বা চুল এবং মুখের দাড়ি ও বড় গোঁফ ছিল। তবে সে কিন্তু অত্যন্ত পরিপাটি ছিল, পাগলের মতো নোংরা এলোমেলো ছিল না। সামু গ্রামে আসার সময় তার সাথে একটি বড় ঝোলার মতো ব্যাগ ছিল। সামুর কাছে একটি মৃত মহিষের শিং ছিল, আর সাথে ছিল খুলির কিছুটা অংশ এবং আরো কিছু সরঞ্জাম ছিল যা মূলত কালো জাদুর কাজে ব্যবহার করা হয়। আর এই যে মহিষের শিং খুলি সহ এই শিং দুটো ছিল একদম তেলতেলে চকচকে। সামুর আর একটা অদ্ভুত ব্যাপার ছিল, সেটা হচ্ছে তার চোখ ছিল নাকি অত্যন্ত ভয়ানক রকমের। কেউ তার চোখের দিকে তাকালে নির্ঘাত ভয় পেয়ে যেত। তবে গ্রামে সামুর কথাবার্তা আচরণ ছিল খুবই নম্র এবং ভদ্র। সামু বিশেষ প্রয়োজন হলেও কারোর সাথে কথা বলতে চাইতো না এবং সে একাকী থাকতে পছন্দ করত। তাই মানুষজনকে সে নিজেই এড়িয়ে চলার চেষ্টা করত, আর মানুষজনও তাকে ভয় পেয়ে এড়িয়ে চলত। সামু তো কল্পনা বাইজির বাড়িতে বসবাস শুরু করে। কল্পনা বাইজির মায়ের বয়স 90 বছরের কম হবে না, আর সামুর বয়সও 60-এর মতো। তাই সামু পুরুষ মানুষ হওয়ার পরও ওই বাড়িতে থাকবেন, এটা নিয়ে গ্রামবাসীর কোনো মাথা ব্যথা ছিল না। এখানে একটা ব্যাপার রয়েছে, ওই সময়ে গ্রামের উচ্চবিত্ত কিছু হিন্দু পরিবার তখনও ছিল, তারাও চলে যাবার জন্য সবকিছু গোছাচ্ছিল। তাদের কিন্তু ধর্মীয় পুরোহিত ছিল। এছাড়াও অন্যান্য হিন্দুদের পাশাপাশি তো মুসলিমও ছিল। অল্প দিনের মধ্যে হিন্দুরা বুঝে ফেলে সামু আসলে কোনো পুরোহিত বা হেকিম নয়। হিন্দুদের কাছে মন্দির অত্যন্ত পবিত্র জায়গা, যেমনটা মুসলিমদের কাছে মসজিদ। সামুকে কখনো কেউ মন্দিরের আশেপাশেও দেখেনি, এমনকি কোনো প্রার্থনায়ও তাকে অংশগ্রহণ করতে দেখেনি। কল্পনা বাইজির বাড়িতেও ছোট একটা মন্দির ছিল। সামু নাকি সবসময় মন্দির এড়িয়ে চলত। সাঁতার না জানা ব্যক্তি যেমন পানিকে ভয় পায়, পানি এড়িয়ে চলে, ঠিক তেমনি এই সামু মন্দির এড়িয়ে চলত। গ্রামের হিন্দুরা বুঝে নেয় সামু আসলে এক তান্ত্রিক। যারা তন্ত্রবিদ্যায় সিদ্ধ হয় তারা আসলে কোনো ধর্মের অনুসারী থাকে না, মানে তাদেরকে ধর্ম পরিত্যাগ করতে হয়, শয়তানকেই তাদের উপাস্য বানাতে হয়। কালো জাদু সকল ধর্মের পরিপন্থী। সোজা কথায় এটা একটা শয়তানি ধর্ম। তন্ত্রবিদ্যা বা কালো জাদু যারাই করবে তারা শয়তানকে উপাস্য হিসাবে মেনে নিতে হবেই। অনেক সুখ ও শান্তিতে ছিল কিন্তু গ্রামের লোকজন। ভূত প্রেতজনিত বলার মতো ওই রকম কোনো ঘটনা আসলে খুব একটা ঘটতো না। টুকিটাকি কিছু সমস্যা তো হবেই, যেমন রাতে মাছ ধরতে গেলে ওই মেছো জিনের খপ্পরে পড়া, সন্ধ্যায় হাট থেকে ফিরতে দেরি হলে দেখা যাচ্ছে যে কেউ কিছু দেখতো, তারপর ছোট বাচ্চা বা মহিলাদের উপর জিনের আসর, এগুলো তো আসলে খুব কমন বিষয়। এই কারণে এরকম বলার মতো উল্লেখযোগ্য ওই গ্রামে এমন কোনো ঘটনা ওইভাবে ঘটতো না, ঘটলেও সেটা খুব রেয়ার বা অনেক দিন পর পর। সামু প্রায় 5-7 বছর ওই এলাকায় ছিল। সামু আসার পর গ্রামে সর্বপ্রথম একটি সমস্যা দেখা গেল। কোনো কারণ ছাড়া গবাদি পশু, বিশেষ করে গরু ছাগল, রক্ত শূন্যতায় মারা যাচ্ছে।
গরু বা ছাগলের সমস্যা দেখা যাওয়ার কয়েকদিন পর মারা যেত, মানে ওদের মধ্যে কিছু সমস্যা দেখা দিত, এর কয়েকদিন পর মারা যেত। নতুন কোনো রোগ এসেছে ভেবে মানুষ কি করবে তো ভেবে পাচ্ছে না। মৃত গরু ছাগল ফেলে দেওয়ার পর মুচি এসে চামড়া ছিলে নেওয়ার পর বোঝা যেত প্রাণীটার শরীরে এক বিন্দু রক্তও নেই। মানুষ যখন বুঝতে পারে এটা আসলে কোনো রোগ নয়, রক্তে খোকো পিশাচ ধীরে ধীরে পশুর শরীর থেকে রক্ত চুষে খেয়ে ফেলছে, আসলে ততদিনে করার মতো আর কিছুই ছিল না। এই শামু খুব কম খাবার খেত না বললেই চলে। বলা যায় শামু একবারে না খেয়েই বেঁচে থাকতো। শামু প্রায় 3-4 দিনের জন্য বনে চলে যেত। টাঙ্গাইলের সীমান্ত আর ফুলবাড়িয়া কাছাকাছি কিন্তু, আর তখন মধুপুরের শালবন আরো বিস্তৃত ছিল। ফুলবাড়িয়ার কাছেই ছিল মধুপুর শালবন। শামু তার সাধনার জন্য জঙ্গলে চলে গেলে এলাকার মানুষজন শামুকে নিয়ে আলোচনা বা সমালোচনা করত। শামু এলাকায় থাকা অবস্থায় কেউ শামুর ব্যাপারে একে অপরের সাথে কোনো আলোচনা করত না বা করার সাহসও করত না। শামুর ব্যবহার অত্যন্ত নম্রভদ্র হলেও শামুর চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস আবার কারো ছিল না, কারণ তার চোখ অত্যন্ত ভয়ঙ্কর ছিল, যেটা আমরা পূর্বেই বলেছি। শামু আসার পর গোপালের মধ্যে বিরাট এক পরিবর্তন দেখা গেল। সারা গ্রাম ভোরে যেই ছেলেটা দস্যি ছেলের মতো ঘুরে বেড়াতো, সেই গোপাল একদম নীরব হয়ে গেছে। যে সারাদিন এলাকা চষে বেড়াতো, সে সারাক্ষণ এই শামুর কাছে বসে থাকে। শামু গোপালকে নিয়েও জঙ্গলে সাধনা করতে যেত মাঝে মাঝে। গোপাল ফিরে এলে তাকে যে কেউ জিজ্ঞেস করবে যে জঙ্গলে গিয়ে শামু কি করে, এমন জিজ্ঞাসা করার সাহসও কারো হয়ে ওঠেনি। যদি গোপাল এই কথা শামুকে বলে দেয় এই ভয়ে যে অমুকে এই প্রশ্নটা করেছে। শামুর ব্যবহার যত নম্র ভদ্র হোক না কেন, শামুর প্রতি এক অজানা প্রবল ভয় ছিল মানুষের। শামু যে কাউকে সরাসরি আঘাত করেছে এরকম না, কিন্তু কেন জানি মানুষ তাকে খুব ভয় পেত তার চোখের দিকে তাকিয়ে। শামু সাধনা করতে শুধু শালবনে যেত বিষয়টা এরকম না। শামু নাকি রাতে কখনো ঘুমাতো না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শামু ঘুমাতো। শামুকে রাতে অনেকেই বিলে মাছ ধরতে গিয়ে বিলের ওই বটগাছের নিচে আসন পেতে বসে থাকতে দেখেছে, কিন্তু একটু কাছে গিয়ে আগ্রহ করে যে কেউ দেখবে সে কি করে, এই সাহসটা কিন্তু কেউ করেনি। শামু যেহেতু রাজ হেকিমের পরিচয় দিয়েছিল, গ্রামে প্রথম দিকে জিন ঘটিত সমস্যা হলে শামুর কাছে মানুষজন আসে। বারবার অনুরোধ করার পরও শামু বলতো যে আমি এসব কাজ জানি না, অন্য কারো কাছে যাও। মানুষ একেবারে নাছোড়বান্দা হয়ে তাকে ধরলে শামু বলতো আচ্ছা যাও, আমি দেখবো না, বাড়িতে চলে যাও, সমস্যা ঠিক হয়ে যাবে। আশ্চর্যজনকভাবে শামুর এই কথা বলাতেই নাকি সমস্যা ঠিক হয়ে যেত। কোনো রোগীকে কখনো শামুর কাছে আনার দরকারই পড়েনি। কেউ শামুকে অনুনয় করে রাজি করাতে পারলে শুধু শামু এই কথাই বলে দেবো আমি দেখবো না, বাড়ি চলে যাও, সমস্যা ঠিক হয়ে যাবে, ব্যাস কাজ হয়ে গেছে। শামুর এই গুণ জানাজানি হয়ে গেলে দূরের এলাকা থেকেও মানুষ আসতো শামুর কাছে। তবে শামু কারো কাছ থেকে কাজের বিনিময়ে খাবার বা টাকা কোনো কিছুই নিত না। মূলত উপকারভোগী এই মানুষেরাই শামুকে সাপোর্ট করতো গ্রামে থাকার জন্য। শামু থাকলে তাদের উপকার হবে। তবে শামু গ্রাম ছেড়ে চলে যাক কিংবা শামুর গ্রামে থাকা নিয়ে কোনো বিতর্ক বা অভিযোগ প্রকাশ্যে যে কেউ করবে এমন সাহস তো কারোরই হয়নি। কল্পনা বাইজির বাড়ির এদিক দিয়ে মানুষের যাতায়াত খুবই কম ছিল। একসময় মানুষ এই রাস্তা দিয়ে চলাচল বন্ধই করে দেয়। বিশেষ করে গ্রামের কেউ রাতে এই রাস্তা দিয়ে তো দূরের কথা, কল্পনা বাইজির বাড়ির আশেপাশেও যেত না। সবচেয়ে বড় কথা, বাইজির বাড়িটা এমন একটা জায়গা ছিল মানুষের সেখানে যাওয়ার আসলে ওভাবে কোনো প্রয়োজনই হতো না। কল্পনা বাইজির বাড়ির আশেপাশে রাতে আগুন চলাচল করতে দেখেছে অনেকেই, এবং ভয়ানক দানব আকৃতির প্রাণী চলাচলও করতে দেখেছে, আর ভয়ঙ্কর আওয়াজ নাকি ভেসে আসতো। অথচ এর আগে এমন কোনো ঘটনা এই গ্রামে ঘটেনি। আরেকটা ব্যাপার ছিল, কল্পনা বাইজির বাড়ির গাছগুলোতে প্রচুর পরিমাণ কাক কোথা থেকে এসে যেন জমা হয়। সকাল সন্ধ্যায় প্রচুর কাক সেখানে কা কা করত। এত পরিমাণে কাক ছিল যে আশেপাশের গ্রামের মানুষ ওনাদের এই গ্রামের নাম বিকৃত করে বলতো কাউয়া গাও। তবে কাকগুলো নাকি কখনো মাটিতেই নামতো না, গাছেই বসে থাকতো আর উড়াউড়ি করতো। ওখানে থাকা হিন্দু পরিবারগুলো
সবকিছুই মোটামুটি জেনে গিয়েছিল। তাদের পুরোহিত তাদেরকে সতর্ক করে দিয়েছিল, এমনকি এসব ব্যাপারে কানাঘুষা করতেও নিষেধ করে দিয়েছিল। সামু মূলত এক পিশাচ সিদ্ধ মহাতান্ত্রিক। অনেক শক্তিশালী পিশাচ জিন তার গোলাম। জিনেরা পর্যন্ত সামুকে ভয় পায় এবং সামু থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে। সামু তন্ত্রবিদ্যায় এত দূরে চলে গেছে যে সে এখন নিজের আত্মা বদল করতে নাকি এই গ্রামে এসেছে। এই কাজের জন্য সামুর একজন বালেগ অবৈধ ছেলে সন্তান লাগবে, যার ভেতর সামু নাকি নিজের আত্মা প্রবেশ করাবে। আর এই কাজের জন্যই সামুর প্রয়োজন গোপালকে। গোপাল এখনো নাবালক, তাই সামু অপেক্ষা করছে গোপাল সাবালক কবে হবে সেই পর্যন্ত। সামু তার কাজ শেষ করে নিজে নিজেই চলে যাবে এই গ্রাম থেকে। সামুকে আটকানোর মতো কোনো পুরোহিত বা তান্ত্রিক নাকি ওই পুরোহিতদের জানা মতে নাই। থাকতে পারে পৃথিবীর কোনো আনাচে কানাচে, কিন্তু সামুকে আটকানোর মতো বিদ্যা তাদের তো জানা নাই। তাদের ওস্তাদেরও ওস্তাদ, তারাও এই বিষয়টা জানবে না, এমনটাই জানিয়েছিলেন। এই জন্যই পুরোহিতের কথা মতো হিন্দু পরিবারগুলো কেউই সামুকে ঘাটাতো না। এই কথাগুলো যখন মুসলিমদের মধ্যেও ছড়িয়ে পড়ে, তারাও সামুকে ঘাটাতো না। সামুর পিশাচ জিনেরা গ্রামের মানুষের গৃহপালিত পশুর রক্ত খেয়ে ফেলেছে। সামু কত বড় তান্ত্রিক অনুমান করা যায় এর থেকেই, যে সামুর নাম শুনলেই, সামু যদি শুধু বলে যে ঠিক আছে সমস্যা ঠিক হয়ে যাবে, ওই জিনেরা পালিয়ে চলে যায়, এমনি এমনি ঠিক হয়ে যায়। তবে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে হিন্দু পুরোহিতরা কিন্তু গ্রামের মানুষদেরকে সতর্ক করে দিয়েছিল যে বাচ্চাদেরকে যেন সামুর থেকে দূরে রাখা হয়, সামুর চোখের আড়ালে যেন বাচ্চারা থাকে। সামু তন্ত্রবিদ্যায় এত দূরে পৌঁছেছে যে তার কাছে গেলে তন্ত্রের প্রভাবে কেউ নাকি প্রশ্নই করতে পারে না। বিলে তো পাট চাষ হতো, খেতে কাজ করতে গিয়ে মানুষ বিশ্রাম নিতে বটগাছের নিচে ছায়ে বসতো। খাবার খাওয়া, পানি পান করা, এই কাজগুলোর জন্য ছায়ে বসতো, আর বিশ্রাম তো ছিলই। বটগাছের নিচে আসন পেতে সামুকে দেখতে পেয়েছে অনেকেই। বিল আর বটগাছ লোকালয় থেকে খুব বেশি দূরে ছিল না। হঠাৎ বটগাছের নিচের পরিবেশ কেমন যেন পরিবর্তন হয়ে যায়। আধা খাওয়া প্রচুর পরিমাণ মাছ পড়ে থাকে, তারপর ছাই, এমনকি মানুষের পোড়া হাড়ও পড়ে থাকতে দেখতো সেখানে। যখন এগুলো দেখা যাওয়া শুরু করলো, এরপর ওই বটগাছের কাছে আর কেউ যেত না। সামু রাতে কোথায় থাকতো, কি করতো, এসব কেউ বলতে পারতো না। সামু যে প্রতিদিন রাতে বটগাছের নিচে বসতো, ব্যাপারটাও এরকম না, মাঝে মাঝে বসতো। সামু গ্রামে আসার বছর দেড়েক পর কল্পনা বাইজির মায়ের মৃত্যু হয়। তাকে যথারীতি হিন্দু ধর্মের রীতি অনুযায়ী সৎকার করা হয়। গ্রামবাসীর চিন্তা ছিল এবার গোপাল তো একেবারে একা হয়ে গেল, কিন্তু এসব প্রভাব গোপাল বুঝতেই পারেনি। তখন এই সাময়িক গোপালের সব কিছু হয়ে গেছে। এদিকে গোপালের বয়স 10 বা 12 বছরের মতো হয়ে গেছে। এই সময়ের মধ্যে অনেক বিচ্ছিন্ন ছোট বড় ঘটনা ঘটে, এগুলো আসলে বলার মতো ওরকম না। এক শীতের রাতের ঘটনা, গভীর ঘুমে আচ্ছন্ন গ্রামবাসী। বজ্রপাতের মতো বিকট ভয়ঙ্কর শব্দে চারপাশের সকলের ঘুম ভেঙে যায়। শব্দটা কিন্তু বজ্রপাতের ছিল না, বজ্রপাতের মতো ছিল। শব্দের তীব্রতা বোঝাতে আমরা বজ্রপাতের শব্দের সাথে তুলনা করলাম আর কি। বন্য জন্তুর গোঙানির মতো একরকম শব্দ ছিল এটা। গ্রামের প্রায় সকলেই শব্দ শুনে ঘর থেকে বাইরে বের হয়ে গেছে। সবাই এদিক সেদিক খুঁজতে থাকে এই শব্দের উৎস। গ্রামবাসী লক্ষ্য করে বিলের মধ্যে বটগাছের ওই দিকে জ্বলন্ত আগুনের মতো বেশ অনেকগুলো অবয়ব ওই বটগাছের ওখানে কিছু একটা ঘিরে রয়েছে। দূর থেকে অবশ্য আগুনের মতোই মনে হচ্ছিল, কাছে গেলে মনে হয়েছিল যে এইগুলো মানুষের মতো অবয়ব। তবে এই আগুনগুলো কিন্তু ছোটাছুটি করছে না বা নড়াচড়া করছে না, জায়গা বদল করছে না, এমনটা মানে একদম ঠান্ডা হয়ে দাঁড়িয়ে আছে। লোকালয় থেকে বিলের বটগাছ আনুমানিক 1 কিলোমিটার দূরে ছিল। তখন গাড়ি বা যানবাহন এসবের আসলে ওইখানে দেখা মেলাটাই দুষ্কর ছিল, বিশেষ করে বটগাছের ওই পর্যন্ত যাওয়া বা এই কাজে আর কি। এমনি অন্য সাইডে ছিল, ঘোড়ার গাড়ি ছিল,
গরুর গাড়ি ছিল, এরকম যানবাহন তো থাকবেই। ওই রাতে আশেপাশের সকল গ্রামের লোকজন এই শব্দ শুনে মশাল জ্বালিয়ে ওই বটগাছের দিকে অগ্রসর হচ্ছে। শত শত মানুষ বললে ভুল হবে, 1000 খানেক বা তারও বেশিই হবে। এত মানুষ দেখে গ্রামবাসীও আসলে তাদের সাথে যোগ দিয়ে ওই বটগাছের নিচে আসে, যে এত মানুষ কোত্থেকে আসে। তখন কারো মধ্যে আর ভয় ছিল না, শামুককে নিয়ে যে কেউ ভয় করবে এই ভয়টা কারোর মধ্যে আর ছিল না। সবাই বটগাছের নিচে যাওয়ার পর যে দৃশ্য দেখে তা আসলে ভয়ঙ্কর আর হৃদয় বিদারকও বটে। শামু একটা গোল বৃত্তের মধ্যে চোখ বন্ধ করে বসে আছে, আর সেই বৃত্তটা আঁকা ছিল তাজা রক্ত দিয়ে। একটা 10-11 বছর বয়সের মেয়ের গলা কাটা লাশ, আর লাশের পাশে পড়ে আছে চকচকে ধারালো এক রামদা। পাশেই আর একটা ছেলের মাথা বিচ্ছিন্ন শরীর। মাথাটা খুঁজে পাওয়া গেল এক ক্ষেতের মধ্যে। তবে এই ছেলের মাথাটা দেখে মনে হচ্ছে কোনো ধারালো কিছু দিয়ে কাটা হয়নি, কেউ তার শরীর থেকে মাথাটা টেনে ছিঁড়ে আলাদা করেছে। আর এই ছেলে আর কেউ না, ছেলেটা ছিল গোপাল। গোপালকে মানুষ তার জন্ম পরিচয়ের কারণে অনেকেই পছন্দ করত না, কিন্তু তার আচরণের যে আভিজাত্য, অন্যদের সাথে কথা বলার যে ধরন, এতে করে যারা তাকে পছন্দ করতো না তারাও কিন্তু একটা সময় গোপালকে ভালোবেসে ফেলেছিল। গোপালের এই লাশ দেখে বিক্ষুব্ধ জনতা শামুর উপর ঝাঁপিয়ে পড়ে। লাঠি মশাল দিয়ে অনেকক্ষণ ধরে বেধড়ক পেটাতে থাকে। একটা পর্যায়ে শামুর জ্ঞান চলে যায়। যখন হুঁশ ফেরে তখন তো শামু দেখে তার মাথা ফেটে রক্ত মাটিতে ঝরছে, আর শরীরের বিভিন্ন জায়গা থেকেও রক্ত ঝরছে। গ্রাম প্রধানের আদেশ অনুযায়ী শামুকে বেঁধে ফেলা হলো। কত হাজার মানুষ এসেছে তার কোনো হিসাব নেই। সকলের মনে ক্ষোভ। শামুকে 100 বার হত্যা করলেও তাদের ক্ষোভ মিটবে কিনা সন্দেহ। গ্রাম প্রধান আদেশ করেন এই মেয়েটির পরিচয় খুঁজে বের করার। আগত সকল জনতা মেয়েটিকে দেখার পরও পরিচয় শনাক্ত করতে পারছিল না। আসলে বেশিরভাগ মানুষ ওই মৃত মেয়েটার মুখ ভয়েই দেখতে চাচ্ছিল না। এত বিভৎস ছিল ওই দিন ওই জায়গার পরিবেশ। সবাই ইচ্ছে করেই মৃতদেহের দিকে নজর দিচ্ছে না, ভয় পাবে বলে, আর কখন কি হয়ে যায়। মূলত মেয়েটা ছিল 2 গ্রাম পরের এক গ্রামের মুসলিম ঘরের কন্যা। ওই রাতে মেয়েটার বাবা দাদা সহ এমনকি বাড়ির অন্যান্য যে লোকজন ছিল তারাও ওইখানে এসেছিলেন। মূলত তারা পরবর্তীতে এসেছিলেন, মানে একটু দেরিতে এসেছিলেন, যার কারণে ওই মেয়েটার ডেড বডি শনাক্ত করতে বেশ দেরি হয়। পরিচয় শনাক্ত হওয়ার পর এলাকাবাসী এত উত্তেজিত হয়েছিল যে তারা ওই মুহূর্তে শামুকে জীবন্ত পুড়িয়ে ফেলতে উদ্যত হয়। গ্রাম প্রধান আর সকলকে থামিয়ে রাখতে পারেননি, উপায় আসলে অন্য কিছু ছিলও না। এত বড় ঘটনার পর একজন মানুষ হাজার হাজার মানুষকে থামাতে পারার আসলে কথাও না। গ্রামবাসী শামুকে হাত পা বেঁধে তার সকল সরঞ্জাম সহ চিতা বানিয়ে সেখানে শামুকে তুলে ফেলে। মানে চিতা বানিয়ে এবার চিতায় আগুন ধরিয়ে দেবে, শামুকে জীবন্ত পুড়িয়ে মারবে। শামু মৃত্যুর আগে গ্রাম প্রধানের পা ধরে একটু সময় চেয়েছিল। মেরে ফেলার আগে তাকে যেন একটু সময় দেওয়া হয়। গোপালের হাতের বাহুতে মাংসপেশির ভেতরে তাবিজে ভরে রাখা কিছু জিনিস রয়েছে। হাত কেটে তাবিজ বের করতে হবে এবং এই তাবিজগুলো নষ্ট করতে হবে, তা না হলে শামু মারা গেলেও তার তন্ত্র জীবিত থেকে যাবে। আর গোপালকে ছোটবেলা থেকেই এভাবেই শামু প্রস্তুত করেছে। মানুষজন তো এই বিষয়গুলো জানতো না, শুধু জানতো যে শামু ওই বাড়িতে থাকে, গোপালের আচার আচরণের পরিবর্তন হয়েছে, আবার গোপাল কখনো কখনো শামুর সাথে জঙ্গলে চলে গেছে। গ্রাম প্রধান জমশেদ খা আরও কয়েকজন বিশিষ্টজনের সহযোগিতায় গ্রামবাসীদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। গ্রামবাসীকে জানান শামুকে সকলের সামনে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তবে এখন না, কাল দিনের বেলায়। তোমরা আগে এই মেয়েটির লাশ তার বাড়িতে নেওয়ার ব্যবস্থা করো, আর গোপালের লাশ দাহ করার ব্যবস্থা করো। শামুকে হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলা হলো। সকাল পর্যন্ত শামুকে বাইজি বাড়ির মন্দিরে বন্দি করে রাখা হবে এবং লোকজন মন্দিরের বাইরে পাহারা দেবে, এমনটা সিদ্ধান্ত হলো। শামু মন্দিরে বন্দি থাকতে চাইল না, বলল যে অন্য জায়গা বন্দি করো, মন্দিরে আমাকে রেখো না। তবে সে যেটা না বলছে, লোকজনের কিন্তু ওইটা করতেই বেশি আগ্রহ দেখা যাচ্ছে। যা তোর কথা শুনবো না রে, এত বড় অপরাধ তুই করছিস, এরপরও আবার তোর অনুরোধ শুনবো, অসম্ভব।
যথারীতি মন্দিরের ভেতরে শামুকে হাত পা বাঁধা অবস্থায় বন্দি করা হলো। উঠোনে মন্দিরের চতুর্দিকে কয়েকশো মানুষ পাহারায় বসে থাকে। ওইদিকে গোপালকে দাহ করার আগে গোপালের দুই হাতের বাহুর মাংসপেশিতে সত্যি সত্যি লম্বা কাটা সেলাইয়ের দাগ দেখা গেল। গ্রামবাসীর জানা মতে গোপাল জীবনে কখনো এমন কোনো আঘাত পাই নাই। এটা কোনো আঘাতের দাগ না, আর দাগটা ছিল বেশ পুরাতন। গ্রামের পুরোহিত মাংসপেশি কেটে দুটি ধাতুর তৈরি লম্বা তাবিজ বের করে এবং শামুর কথাই সঠিক প্রমাণিত হয়। পুরোহিত তাবিজ দুটো হাতে নিয়ে গ্রাম প্রধান ও বিশিষ্ট কয়েকজনকে নিয়ে মন্দিরে যায় শামুকে জিজ্ঞাসাবাদ করতে। শামুর সকল কৃতকর্মের স্বীকারোক্তি আদায় করতে হবে গ্রামবাসীর সামনে। শামু সব স্বীকারও করে। তখন শামুর অবস্থা ছিল একদম মৃতপ্রায়। গ্রামবাসীর গণপিটুনিতে মারা যাওয়ার মতো অবস্থা ছিল শামুর। শামু ঘটনায় উল্লেখিত সকল কিছু স্বীকার করে। শামু জানায় সরাসরি ইবলিশের সহকারী একজন জিনের সাধনা করেই নাকি শামু সিদ্ধ হয়েছে। আত্মা বদল করার জন্যই সেই জিনের কথা মতো একজন অবৈধ সন্তান, যে ছেলে সন্তান হবে, তার সন্ধান পেয়ে এই শামু এখানে এসেছে। শামু আগে বৌদ্ধ পাহাড়ে 20 বছর সাধনা করে সিদ্ধি লাভ করেছে। এই যজ্ঞের আগে একজন কুমারী মেয়ের বলি দরকার ছিল, তো উনি সবকিছু সংগ্রহ করে অমাবস্যায় যজ্ঞের আয়োজন করে, বলি দিয়ে যজ্ঞ শুরু করে। আর যেই শয়তানের অনুসারী জিনকে সে উপাসনা করত তাকে সে সূর্য দেবতা বলে। তো সেই সূর্য দেবতা হাজির হয়। সূর্য দেবতা হাজির হওয়ার পর মন খারাপ করার মতো একটা তথ্য শামুকে দেয়। সেটা হচ্ছে এই মেয়েটা বিবাহিত না হলেও সে কুমারী ছিল না, আর এই বলিটাও ওভাবে কাজ করলো না, এমনটাই জানা গেল। এদিকে আগে থেকেই এই শামু তার তন্ত্র জ্ঞান নাকি গোপালের মধ্যে প্রবেশ করিয়েছে, যাতে করে এই যজ্ঞ শেষ হলে গোপালের ভেতরে তার আত্মাটাকে ট্রান্সফার করবে, আত্মার বদল হবে। যেহেতু আগে থেকেই তার তন্ত্রজ্ঞান গোপালের মধ্যে ট্রান্সফার করেছে, তাই আত্মা বদল হওয়ার পর আর কোনো জ্ঞান ঘটিত সমস্যা হওয়ার কথা নয়। যজ্ঞের মধ্যে কোনো ভুল বা এদিক সেদিক হলে এই শামুকে আর গোপালকে কিন্তু মেরে ফেলা হতে পারে, এমনটা কিন্তু শামু জানতো। সূর্য দেবতা এই বলি গ্রহণ করলো না, কারণ এই মেয়েটা কুমারী ছিল না। বলি গ্রহণ না করে এই শামু এবং গোপালকে মেরে ফেলার চেষ্টা করে। আর এই যজ্ঞের কিন্তু শর্ত নাকি এটাই, গোপাল আর শামু সুরক্ষা বলয়ের ভিতর ছিলেন, তাই কোনো মতেই ওই সূর্য দেবতা তাদেরকে স্পর্শ করতে সক্ষম হচ্ছিল না। ওই ভয়ঙ্কর যে পিশাচ শয়তানের অনুসারী, সে অনেক চেষ্টা করছিল, সে ওভাবে সক্ষম হচ্ছিল না। কিন্তু গোপাল ছোট মানুষ, সে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে ওই বলয়ের বাইরে বের হয়ে যায়। তাই গোপালকে ধরে মাথাটা এক টানে ছিঁড়ে ফেলে, আর এভাবেই গোপাল মারা যায়। শুধু তাই না, ওই রাত্রে নাকি এই শামুর অনেক দুর্ধর্ষ শক্তিশালী পিশাচ জিনদেরকেও ওই জিনটা হত্যা করে ফেলেছিল মুহূর্তের মধ্যে। এরপর লোকজন শামুকে থামিয়ে গোপালের তাবিজ সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে। শামু তাবিজ নষ্ট করার পদ্ধতি বলে দেয়, এক বিশেষ পদ্ধতি। আসলে সঙ্গত কারণে সেটা উল্লেখ করা যাচ্ছে না। মন্দিরে শামুকে পুনরায় আটক রেখে বাইরে পাহারা নিযুক্ত করা হয়, আর গোপালকে দাহ করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। সেদিন কোনো পাহারার আসলে প্রয়োজনও ছিল না। বাড়ির উঠোনে হাজার হাজার মানুষ। শামু তাবিজ নষ্ট করার যে পদ্ধতি বলেছে, পুরোহিত সেটা করতে রাজি হয় না। এতে নাকি এই পুরোহিত শয়তানের গোলাম হয়ে যাবে, বাকি জীবন তাকে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে। খুবই বিপজ্জনক কাজ এটি। অন্য কেউ তাবিজ নষ্ট করতেও রাজি হয় না। কে করবে এটা? গ্রাম প্রধান জানান, চিতায় গোপালের সাথেই তাবিজটা পুড়িয়ে ফেললে কেমন হয়। পুরোহিত জানান, এতে কিন্তু এই জাদু নষ্ট হবে না। সবশেষে পুরোহিত সকলকে দূরে চলে যেতে বলে বটগাছের নিচে গভীর গর্ত করে তাবিজ দুটো পুঁতে দেন এবং সকলকে ডাক দিয়ে গোপালকে দাহ করে গ্রামে চলে আসেন।
গোপালকে কিন্তু দাহ করা হয়েছিল ওই বটগাছের নিচেই, অর্থাৎ গোপালকে যেখানে মেরে ফেলা হয়েছিল। গোপালের বিভৎস দেহ কেউ এলাকায় নিতে চায়নি, যা হয়েছে এখানেই তা শেষ হয়ে যাক চিরতরে। ঘটনার এখানে নাকি একটা বিতর্ক রয়েছে। কেউ কেউ বলে তাবিজ মাটিতে পুঁতে ফেলা হয়েছিল, আবার কেউ কেউ বলে তাবিজ গোপালের সাথে দাহ করা হয়েছিল। তবে যেটাই হয়েছিল, তাবিজ কিন্তু এই বটগাছের আশেপাশেই ছিল, আর এই তাবিজ কিন্তু নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নষ্ট করা হয়নি। সব কাজ শেষ করে গ্রামে ফেরা হলো। রাতে আর কেউ বাড়ি ফিরে যায়নি, বরং লোকজন আরো বেড়েছে। মানে কেউ তো আর বাড়িতে যায় না। অনেক সময় দেখা যায় রাতে কোনো ঘটনা ঘটলে লোকজন আসে, দেখে, আবার চলে যায়, কিন্তু ওই রাত্রে কেউ বাড়িতে ফিরে যায় নাই, বরং নতুন নতুন লোক আরো আসছিল। কিছুক্ষণ পরে সকাল হলে মানুষের ভিড়ে মন্দিরের দরজা খোলা হলো। সামুকে বের করা হবে, প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। প্রকাশ্যে হাজার হাজার মানুষ দেখবে সামুর কি বিচার করা হয়। মন্দিরের দরজা খোলা হলো, কিন্তু সবাই তো তাজ্জব বনে গেল। সেখানে সামু ছিল না, এমনকি সামুর চিহ্ন পর্যন্ত নেই। মন্দিরের কোনো বেড়া, মন্দিরের কোনো টিনের চাল, কোনো কিছু কিন্তু ভাঙা ছিল না। এমনকি মাটিতে গর্ত খুঁড়ে যে পালিয়ে যাবে তারও কোনো চিহ্ন ছিল না। মন্দিরের বাইরে শত শত মানুষের পাহারা এবং মন্দিরে মাত্র একটি রাস্তা। জনতার গণপিটুনিতে মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে মৃতপ্রায় এই সামু। সে দৌড়ে কোথাও চলে যাবে এটা তো অসম্ভব। সে গায়েব হয়ে গেছে। সামুর শারীরিক অবস্থা এমন ছিল যে সামুকে যদি ছেড়েও দেওয়া হয় সে যেতে পারবে না। অনেকটা সময় কারো মুখ দিয়ে তো কোনো কথাই বের হচ্ছে না এই দৃশ্য দেখে। সামু যে কত বড় তান্ত্রিক এবার বুঝ হলো মানুষের। ওই দিন সারাদিন ওই এলাকায় ঈদের জামাতের মতো মানুষের ভিড় হয়েছিল। এখানেও একটা বিতর্ক নাকি রয়েছে। কেউ কেউ বলে সামু তন্ত্র বলে অদৃশ্য হয়ে পালিয়ে গেছে, আবার কেউ কেউ বলে সামু মানুষ ছিল না, কোনো শক্তিশালী পিশাচ প্রকৃতির জাদুকর জিন ছিল, তাই গায়েবীভাবে পালিয়ে গেছে। তবে সেটা যাই হোক, সামু কিন্তু সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল এটা নিশ্চিত। এই বিষয়ে সবাই একমত। যারা যারা সামুর উপর হাত তুলেছিল, অর্থাৎ তাকে আঘাত করেছিল, সামুকে বেঁধেছিল, তারা সবাই মনে মনে অজানা আতঙ্কে রয়েছে, না জানি কার সাথে কি হয়ে যায়। সারাদিন বিক্ষুব্ধ জনতা এই বাইজির বাড়ি ভাঙচুর করেছে, এমনকি অগ্নিসংযোগ করতেও চেয়েছে। কল্পনা বাইজি ও তার মা এবং গোপাল কেউই তো জীবিত নাই, তবুও মানুষের মনে প্রচন্ড আক্রোশ ছিল। এই বাড়িতে সামুকে থাকতে দিয়েছে বলেই গ্রামে আজ এত বড় বিপদ নেমে এসেছে। তাজা দুইটা প্রাণ চলে গেল এই সামুর কারণে। গ্রাম প্রধান ওদেরকে থামাতেই সারাদিন ব্যয় করেছে, কিন্তু দিন শেষে রাতে বিক্ষুব্ধ জনতা অগ্নি সংযোগ করে বাড়ি পুড়িয়ে ফেলে। অবশিষ্ট ছিল ওই ছোট্ট মন্দির। ধর্মীয় অনুভূতিতে আঘাত হবে এই চিন্তা করে কেউই মন্দিরে স্পর্শ পর্যন্ত করেনি। মন্দির তো আর কোনো অপরাধ করেনি, তাই মন্দিরে কেউ হাত দেয়নি। বাড়ির পোড়া কাঠ, চালের টিন, আধা পোড়া কিছু আসবাবপত্র কয়েক বছর নাকি বাড়ির এই উঠোনেই পড়েছিল, কেউ ভয়ে কিছু নেয়নি। অনেক বছরে একটু একটু করে এসব জিনিসপত্র হয়তো কেউ কুড়িয়ে নিয়ে গেছে বা মাটির সাথে পচে মিশে গেছে। এসব এক সময় বিলীনই হয়ে যায় বলতে হবে। মন্দিরের চিহ্ন ছাড়া একটা সময় আসলে সবকিছু বিলীন হয়ে যায়। এই গ্রামে যে জমিদারের এক বাইজি থাকতো আর তার বাড়িতে এত বড় ঘটনা ঘটে গেছে, এটা আসলে বোঝার আর উপায় থাকে না। সময়ের সাথে এমনটাই হয়ে যায়। মন্দিরটাও আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, সময়ের সাথে সাথে সেটাও একদম মিশে যায়। সেই থেকে সবকিছু তো নিশ্চিহ্ন হয়েই গেল। এরপর নতুন নতুন আইন কানুন চালু হয় দেশে। এসব যে জমিগুলো আছে নতুন করে মালিকদের কাছে হস্তান্তরিত হয়। বর্তমানে কোন জায়গায় আসলে বাইজি বাড়ি ছিল তা হয়তো বা কেউই বলতে পারবে না। এই ঘটনার এক যুগেরও বেশি সময় পরেও মানুষ ভুলেও ওই বাইজি বাড়ির ওইদিকে যেত না। জায়গাটা মানুষের কাছে একটা জীবন্ত শ্মশানের মতো ছিল। যারা যারা ওই রাতে সামুকে মারধর করেছে, সামুকে বেঁধেছে, তারা কিন্তু বাকি জীবন কেউ সন্ধ্যার পরে একা বের হয়নি। অনেকে নাকি 5-6টি করে তাবিজও শরীরে বেঁধে রাখত। আতঙ্ক বেড়েছিল জমশেদ খাঁর মৃত্যুর পর। জমশেদ খাঁ এক রাতে অন্য গ্রাম থেকে সালিশ শেষ করে রাতে বাড়িতে ফিরবেন।
তাকে এগিয়ে দিতে চাইলে উনি বলেন যে উনি নাকি একাই যেতে পারবেন। জমশেদ খাঁর একটা হারিকেন ছিল, তখন তো এরকম টর্চ লাইট, ব্যাটারি এগুলোর ব্যবহার ছিল না। হারিকেন এখনকার বিদ্যুতের মতো বা ভালো মানের একটা চার্জার লাইটের মতো বিলাসিতার বস্তু ছিল। সবাই ওই মশালের মতো জিনিস ব্যবহার করত, কুপি বা ল্যাম্পও ব্যবহার করত। সবার সাধ্যে কিন্তু হারিকেন কেনা সম্ভব ছিল না। মশাল আর কুপি বাতি ছিল গ্রামের মানুষের আলোর উৎস। সকালে বিলের পূর্ব দিকে একটা ক্ষেতে পানিতে ভেসে থাকতে দেখা যায় জমশেদ খাঁর লাশ। জমশেদ খাঁর হারিকেন নাকি তখনও জ্বলছিল, আর হারিকেনের সাথে ছিল তার একটা লাঠি। জমশেদ খাঁর কিন্তু কোনো শত্রু ছিল না, আর শত্রু থাকলেও তাকে মেরে ফেলবে এমন শত্রুতা কারোর সাথে ছিল না। শরীরে কোনো আঘাতের চিহ্নও ছিল না, কোনো অঙ্গ প্রত্যঙ্গ যে ভেঙে গেছে এমনও কিন্তু মনে হয়নি। গ্রামের মানুষ বিশ্বাস করে নেয় সামুর জিনেরা বা সামুতন্ত্র বলে এই কাজ করেছে। জমশেদ খাঁর মৃত্যু এই পরিবারে একটা সাধারণ মৃত্যু বলেই মেনে নেয় তার পরিবার। অস্বাভাবিকভাবে মৃত্যু বা হত্যার কোনো আলামত বা প্রমাণ ওখানে ছিল না বলে। অদ্ভুত ব্যাপার, মানুষজন যখন দেখলো তার হারিকেনটা ওখানে জ্বলছিল, তাকে যদি কেউ আক্রমণ করতো হারিকেন তো ছিটকে পড়ে যাওয়ার কথা, কিন্তু না, তাও তো হয় নাই, হারিকেন দিব্যি জ্বলছে। এদিকে সমস্যা হয়ে দাঁড়ায় বিলের ওই বটগাছ। বটগাছটা আসলে সমস্যা থেকে ভয়ঙ্কর একটা কাল হয়ে দাঁড়ায়। দিনের বেলা পাট কাটতে গিয়ে একসঙ্গে দুইজন মারা যায়। তাদের সারা শরীরের হাড় ভাঙা ছিল, এমনকি ঘাড় ভেঙে পিঠের দিকে ফেরানো ছিল। বিলের ওই দিকটায় গরু ছাগল বেঁধে রাখলে মেরে ফেলা হতো। শরীরটা অক্ষত থাকতো, শুধু মাথাটা টেনে ছিঁড়ে নিয়ে যেত কোনো কিছু। রাতে আগুনের ছড়াছড়ি দূর থেকে দেখা যেত, আর ভয়ঙ্কর গর্জন ভেসে আসতো। অল্প দিনেই আশেপাশে ছড়িয়ে যায় ঘটনা। গ্রামের মানুষ তো অপারগ, অসহায় হয়ে পড়ে। এই সময় পাকিস্তানের পাঞ্জাব থেকে এক বুজুর্গ আলেম আসেন ময়মনসিংহ শহরে। অত্যন্ত কামেল বুজুর্গ ব্যক্তি ছিলেন তিনি, কিন্তু ওনার কাছে যাবেন, ওনার সাথে গিয়ে দেখা করবেন, কিভাবে এই কথাগুলো বলবেন, এই ওয়েটা খুঁজে পাচ্ছিলেন না। ওই সময় চৌধুরী বাড়ির একজন সম্মানিত ব্যক্তির সহযোগিতায় গ্রামের কয়েকজন মানুষ ওনার সাথে দেখা করতে সক্ষম হন। তার কয়েকজন ছাত্রের সাথে প্রথমে কথা বলেন। ছাত্রের মাধ্যম দিয়েই মূলত হুজুরের কাছে আরজি করা হয়। আর উনি উর্দু ভাষা ছাড়া আবার অন্য ভাষা জানতেন না, আর গ্রামের লোকজন উর্দু ভাষা জানতেন না, ছাত্ররা আবার বাংলা ভাষা জানতেন। তো ওভাবেই কিন্তু হুজুরের সাথে ওনারা কথা বলতে সক্ষম হন, যে যারা গিয়েছেন তারা বাংলায় বলছেন, ছাত্ররা আবার উর্দুতে হুজুরকে বলে দিচ্ছেন। সব কথা শোনার পর হুজুর রাজি হন। পরদিন দুপুরবেলা কয়েকজন ছাত্রসহ হুজুর এই গ্রামে আসেন। এশার নামাজের পর হুজুর ছাত্রদের নিয়ে বাইজি বাড়ির উঠোনে বসেন এবং তার কাজ শুরু করেন। আর সবাইকে যার যার ঘরে থাকতে বলে দেন। উনি বলে দেন এখানে যা কিছু হোক, ফজরের আজানের আগে কেউ যেন এখানে না আসে, আর বাড়ি থেকেও বাইরে বের না হয়। এমনকি যে ছাত্ররা এসেছিল এই ছাত্রদেরকেও বলে দেন যে গ্রামের কেউ যদি তোমাদেরকে ডাকে, এ ডাকেও সাড়া দিবা না। সারা রাত শুধু বাইজি বাড়ি থেকে ঝড়ের মতো শো শো শব্দ নাকি অনেকেই শুনেছেন। মনে হচ্ছিল এই ঝড় শুধু ওই বাইজি বাড়িতেই হচ্ছে। একসময় ঝড়ের শব্দ থেমে যায়, বিকট ভয়ার্ত চিৎকার চেঁচামেচিও নাকি অনেক মানুষ শুনেছেন। এভাবে অপেক্ষা আর ভয়ের রাত কেটে যায়। ফজরের আজানের পর আলো ফুটলে গ্রামের সবাই ওখানে আসেন, অর্থাৎ ওই বাইজি বাড়ির উঠোনে আসেন। বাইজি বাড়ির গাছপালা ডাল ভেঙে উঠোন ভরে গেছে। উঠোনে পড়ে থাকা শুকনো ডালপালা পাতাগুলো মনে হচ্ছে অনেক দূরে দূরে ছড়িয়ে পড়েছে, এমন একটা অবস্থা। সমগ্র উঠোনে সদ্য ভেঙে পড়া ডালপালা। হুজুরের 4 জন ছাত্রকে সবাই অজ্ঞান অবস্থায় উঠোনে দেখেন। এরপর কুয়া থেকে পানি এনে তাদের মুখে ছিটানো হয়। কিছুক্ষণ পর তাদের আল্লাহর রহমতে জ্ঞান ফেরত আসে। এরপর যারা এসেছিলেন তারা ওই বাইজি বাড়িতেই সবাই কাতারবন্দি হয়ে ফজরের নামাজ আদায় করেন। নামাজ শেষে এই ছাত্র হুজুর কিছু পরামর্শ দেন সবাইকে। পরামর্শ বললে ভুল হবে, নিয়ম কানুন, নির্দেশনা বলে দেওয়া হয় যে কেউ তাবিজ পড়বে না,
সবাই শরীর থেকে তাবিজ খুলে পানিতে ফেলে দাও। কারণ অনেকে কিন্তু ভয়ে তাবিজ পড়েছিল, ওই সামুতান্ত্রিক যদি মেরে ফেলে মানুষদেরকে, এই জন্য। হুজুর বলে দেন ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তবে বট গাছের নিচে কোনো জাদুকর বা তান্ত্রিক বা কেউ যেন আসন পেতে না বসতে পারে। যদি কখনো দেখো এরকম কাজ কেউ করছে, কঠোর হস্তে সেটা দমন করতে বলবা বা দমন করে ফেলবা, তা না হলে কিন্তু বিপদ নেমে আসবে তোমাদের উপরে। এরকম আরো বেশ কিছু কথা হুজুর বলে দেন। এরপর অনেকে অনেক অনুরোধ করেছিলেন হুজুর এবং ছাত্রদেরকে খাবার খাওয়ানোর জন্য, কিন্তু ওনারা খান নাই। তবে একটা পর্যায়ে এসে শুধু ডাবের পানি খেতে রাজি হয়েছিলেন। এভাবেই আল্লাহর রহমতে কেটে যায় গ্রামের এই ভয়ঙ্কর এক মহামারী। তবে মানুষের মন থেকে ভয় দূর হতে আরও অনেক সময় লেগেছে। এক সময় এই বাইজি বাড়ির যেই জমি, এই জমির মালিকানা অন্যের হাতে চলে যায়। এখানে যে গাছপালাগুলো ছিল সেগুলো কেটে ফেলা হয়। এই ভিটা মাটি কেটে ফসলি জমি তৈরি করা হয়। এভাবে বহু বছর কেটে যায়। মহান মুক্তিযুদ্ধের কিছু আগে বটগাছের নিচে বিভিন্ন তান্ত্রিক কবিরাজ এসে নাকি আসন পেতে বসা শুরু করেছিল। এর আগে অনেকে চেষ্টা করেছে, তবে গ্রামবাসী দেখা মাত্র তাদেরকে কঠোর হাতে দমন করেছে। মানুষ ওদের নিষেধ করলে সবাই একসাথে চড়াও হতো আর কি। মানে এমনিদের নিষেধ করবে তা না, সবাই একসাথে ওই তান্ত্রিকদের উপর চড়াও হতো। এইসব তান্ত্রিক কবিরাজ এই গ্রাম, এমনকি আশেপাশের কোনো গ্রাম থেকেও আসতো না, অনেক দূর দূরান্ত থেকে আসতো, যাদেরকে নাকি কেউ আগে কখনো দেখেই নাই। দিনে যাই হোক, রাতে তো আসলে পাহারা দেওয়া সম্ভব না, গ্রামের মানুষজন অনেক পরিশ্রম করে সারাদিন, রাতের বেলা কে পাহারা দেবে প্রতিদিন জেগে জেগে। রাতে নাকি গোপনে কেউ কেউ আসতো। রাতে এই সাধনা করা কিন্তু অব্যাহত থাকে। দিনে প্রায় প্রায় বটগাছের নিচে বিভিন্ন হাড়, ছাই, কাপড় সহ নানান ধরনের সরঞ্জাম পাওয়া যেত, কিন্তু দিনের বেলা কাউকে বসে থাকতে দেখা যেত না। মানুষজন বুঝতে পারতো রাতের বেলা কেউ এসেছিল। সবচাইতে অদ্ভুত এবং রহস্যজনক ব্যাপার হচ্ছে, এই 2026 সালে এসেও নাকি এখনো ওখানে সাধনা করার বিভিন্ন উপকরণ পড়ে থাকতে দেখা যায়। আর অনেকেই বিভিন্ন বিষয় নাকি সেখানে মানত করে, ভোগ দেয়। অনেক তান্ত্রিক সেখানে এসে ভোগ দেয়। উদ্দেশ্য একটাই, সামো যেই তন্ত্র এখানে রেখে গিয়েছে সেটা যদি তারা ফেরত পায়, এটাই হচ্ছে এই সাধনার উদ্দেশ্য। আবার শুরু হয় টুকটাক কিছু ভয়ের ঘটনা। আর যে টুকটাক ঘটনাগুলো, এগুলো ওরভাবে আসলে বলার মতো না, এই জন্যই জিল্লুর রহমান ভাই সেটা বলেন নাই। প্রিয় লিসেনার্স, খুব অদ্ভুত আত্মা বদল, একজনের আত্মা আরেকজনকে ট্রান্সফার করে দেয়া, শুনতে অন্যরকম লাগছে তাই না? আসলেই আমার কাছে অন্যরকম লেগেছে। এই পৃথিবীতে কত ধরনেরই না কালো জাদু রয়েছে। কোনটার রহস্য যে আসলে কি, এটা কি আমরা জানতে পারবো? নিশ্চয়ই না। এটা আসলে আমাদের পক্ষে জানা সম্ভবও নয়। গোপাল, সামু, তারপরে কল্পনা বাইজির চলে যাওয়া, সে কোথায় চলে গিয়েছিল, আদতে সে কলকাতায় গিয়েছিল না কি হয়েছিল, অনেক কিছুই কিন্তু রহস্যের জন্ম দেয়। বিশেষ করে সবচেয়ে বেশি রহস্য ঘনীভূত হয় সামুকে নিয়ে। সে কি আসলেই মানুষ ছিল নাকি অন্য কোনো কিছু ছিল, তা হয়তো এখন আর কোনোভাবেই জানা সম্ভব হবে না। তবে সামু যে ভয়ঙ্কর এক পিশাচ সিদ্ধ তান্ত্রিক ছিল, এটা নিঃসন্দেহে বলা যায়। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি জিল্লুর রহমান ভাইকে দারুণ একটি ব্যতিক্রমী ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি এরকম ঘটনা আপনার কাছ থেকে ইনশাল্লাহ আমরা আরও পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের 50তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের 50তম আয়োজনে আপনাদের জন্য দুটি ঘটনা রেখেছিলাম। এই ঘটনাটি এই এপিসোডের শেষ ঘটনা। আর এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম ইব্রাহিম খলিল। ওনার দেশের বাড়ি চাঁদপুরে, বর্তমানে রয়েছেন মক্কাতে। ওনার কাছ থেকে পাওয়া কয়েকটি ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি।
উনি জানিয়েছেন যে বিভিন্ন দেশের হাজিদের সাথে ওনার খুব ভালো সম্পর্ক রয়েছে, যেহেতু উনি হাজিদের খেদমতেই রয়েছেন মক্কা মুকাররমাতে। স্পেশালি ইন্দোনেশিয়ান হাজিদের সাথে ওনার খুব ভালো পরিচয়। ইন্দোনেশিয়ান একজন হাজির কাছ থেকে উনি আরও একটি দুর্দান্ত ঘটনা সংগ্রহ করেছিলেন। এই ঘটনাটি ইন্দোনেশিয়ার যেই এলাকায় হয়েছিল, এই এলাকাটি কমোডো নামে পরিচিত। আপনারা কমোডো ড্রাগন নামক একটা প্রাণীকে দেখেছেন, যেটা অনেকটা গুই সাপের মতো, খুব ভয়ঙ্কর দেখতে, অনেক বড় সাইজের। এই কমোডো ড্রাগন কিন্তু আস্ত হরিণ, ছাগল এগুলো খেয়ে ফেলতে পারে। আর এগুলোর লালায় রয়েছে ভয়ঙ্কর বিষাক্ত এক পদার্থ, যা কোনো প্রাণীকে খুব সহজেই কাবু করে ফেলতে পারে। তো এই কমোডো ড্রাগন যেই এলাকায় বসবাস করে, ওই এলাকার পাশের কোনো একটা এলাকা, সেই এলাকার নামটা যদিও বা ইব্রাহিম খলিল ভাই শুনেছিলেন, কিন্তু নামগুলো অত্যন্ত জটিল হওয়ায় উনি আসলে মনে রাখতে পারেন নাই। ঘটনার সময়কাল 1992 থেকে 94 সাল, এই মধ্যবর্তী এই সময়টা, এই ঘটনার পুরো সময়টা অতিক্রান্ত হয়েছে। যার সাথে ঘটেছিল তার নামটা উনি মনে রাখতে পারেন নাই। আর যিনি এই ঘটনায় আক্রান্ত হয়েছেন তিনি একজন নারী, অর্থাৎ মহিলা। তো ওনারা দুই বান্ধবী ছিলেন। সময়টা রমজান মাস, 1992 সালের রমজান মাসের একটা সময়। দুপুরের দিকে একজন বান্ধবী উনি একটা স্কুটি নিয়ে তার আর এক বান্ধবীর বাড়িতে যান। একটা কাজ ছিল সেখানে। তো গল্পগুজব করতে করতে আসরের আজানও পার হয়ে যায়। এদিকে বাড়িতে এসে ইফতার বানাতে হবে, পরিবারের অন্য সদস্যরা রয়েছে, ওনাকে দ্রুত চলে আসতে হবে। এই জন্য ওই বাড়ি থেকে যখন বিদায় নিচ্ছিলেন, তখন সেই বান্ধবী বা ওই পরিবারের সদস্যরা তো যেতে দিতে চাচ্ছে না, যে না তুমি ইফতার করে যাও। এখন ইফতারের পর রাস্তাঘাট তো এমনিতেও বেশ শুনশান হয়ে পড়ে, যেমনটা বাংলাদেশে আমরা দেখতে পাই। ইফতারের পর বেশ কিছুটা সময় কিন্তু রাস্তাঘাটের লোকজন খুব কম থাকে। আর ইন্দোনেশিয়ার ওই এলাকাগুলোতে তো আসলে পাহাড় পর্বত বন জঙ্গল, সেখানে লোকজন তো রমজান মাসে আরও কম থাকবে, এটাই স্বাভাবিক। আর ওনাদের যে এরিয়াটা সেটা মুসলিম এরিয়া, সেখানে অবশ্য অন্য কিছু উপজাতিরাও বসবাস করে, তবে তারা মুসলিম না। সন্ধ্যার পর লোকজন কম থাকবে, তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই বিষয়টা যখন ওই ভদ্রমহিলা বললেন, তখন আর ওই বাসা থেকে না করে নাই। আর যেহেতু তখন আসরের পরপরই, তখন তো যথেষ্ট আলো রয়েছে, সময়ও রয়েছে, দ্রুতই সেই স্কুটি নিয়ে চলে যাবে। 10 থেকে 15 মিনিট লাগবে ম্যাক্সিমাম যেতে। তো ওই বাড়ি থেকে বিদায় নিয়ে উনি নিজের বাড়ির দিকে রওনা করেছেন। উনি যখন রওনা করেছেন, বেশ খানিকটা পথ চলে এসেছেন, বলতে ওনার যেই গন্তব্য তার মাঝামাঝির দিকে চলে এসেছেন। হঠাৎ করে উনি দেখতে পান যে স্থানীয় উপজাতিদের এক নেতা সে দাঁড়িয়ে আছে, আর তার আশেপাশে তার যে সমস্ত গোত্রের লোকজন তারাও দাঁড়িয়ে আছে, তবে তার থেকে একটু দূরে দূরে সরে দাঁড়িয়েছে। এই যেই ভদ্রমহিলা উনি ওনার স্কুটিটা নিয়ে যখন যাচ্ছিলেন, তখন এই যে গোত্রের নেতা উনি আবার রাস্তার একদম পাশে দাঁড়িয়েছিলেন, আর উনিও রাস্তার পাশ দিয়েই গাড়ি চালাচ্ছিলেন। উনি ওনার মতো করেই বাইকটা নিয়ে চলে যান। এরপর উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর ইফতার করেন, এরপর এশার নামাজ পড়েছেন, খাওয়া দাওয়া করেছেন, ঘুমিয়ে পড়েছেন, তাহাজ্জুদের সময় উঠেছেন, সাহরি করবেন। তো সাহরি করা শুরু করেছেন পরিবারের সাথে। সাহরি করতে করতে হঠাৎ করে তার শরীরে কাঁপুনি দিয়ে ওঠে, তার চোখটা সাদা হয়ে যায়, অর্থাৎ চোখটা উপরের দিকে সে তুলে ফেলেছে, চোখের কালো অংশ দেখা যাচ্ছে না, তার শরীর কাঁপাকাঁপি করছে, মনে হচ্ছে খিঁচুনি উঠেছে। হঠাৎ করে এরকম সমস্যা আগে তো কখনো তার হয়নি। তো এই দৃশ্যটা যখন পরিবারের সদস্যরা দেখেন, তারা তো বেশ উদ্বিগ্ন হয়ে যান, হলোটা কি, হঠাৎ করে এরকম সমস্যা, তার তো আগে এই ধরনের কোনো সমস্যা ছিল না। অনেক সময় দেখা যায় যে মৃগী রোগীদের ক্ষেত্রে এই ধরনের কিছু সমস্যা দেখা যায়। এরকম খিঁচুনি দিতে দিতেই উনি সেন্সলেস হয়ে যান। এদিকে তার বাবা একটা গ্লাসে করে পানি নিয়ে তার মুখের উপরে ছুঁড়ে মারেন, যাতে করে তার সেন্স ফেরত আসে, কিন্তু না, সেন্স তখন ফেরত আসছিল না। এদিকে ওনারা উদ্বিগ্ন হয়ে পড়েন, হঠাৎ করে কি এমন হলো।
বেশ কিছুক্ষণ ওনারা চেষ্টার পর আল্লাহর রহমতে তার সেন্স ফেরত আসে। সেন্স ফেরত আসার পর সে নিজেও বলতে পারে না আসলে তার কি হয়েছিল, কেন এমনটা হলো। তার ওই সময় কোনো কিছুই মনে নাই। শারীরিক কোনো অসুবিধা হচ্ছিল কিনা এটাও সে বলতে পারে না। বিষয়টা আসলে অবাক করার মতো। পরিবারের সদস্যরা তো চিন্তিত হয়ে পড়ে যে হঠাৎ করে এমন সমস্যা কি কারণে হলো বা কেনই বা হতে পারে, কিন্তু তারা কোনো কিছুই বুঝতে পারেন না। এদিকে ওই ভদ্রমহিলাও বলতে পারেন না যে কি এমন হলো, কি এমন কারণ হতে পারে যার কারণে হঠাৎ করে তার এই সমস্যাটা হতে পারে। কারণ উনি তো আসলে এমন কোনো কাজ করেনও নাই যার কারণে হঠাৎ করে এরকম অসুস্থতা তার হতে পারে। সবাই চিন্তা করেছিলেন যে যেহেতু বেশ কয়েকটা রোজা পার হয়ে গেছে, শারীরিক দুর্বলতার কারণে হয়তো বা এরকম সমস্যা হয়েছে। কিন্তু বিষয়টা এরকম ছিল না। তার শারীরিক কোনো দুর্বলতা ছিল না বলে ওই ভদ্রমহিলা জানান। ঘণ্টাখানেক পর ঘটে আর একটা ঘটনা। একই সমস্যা আবার তার শুরু হয়ে যায়। এবারও উনি খিঁচুনি দিয়ে সেন্সলেস হয়ে যান। এর কিছুক্ষণ পর জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরও উনি বলতে পারেন না সমস্যাটা কি হয়েছিল। দিনের বেলাতে একজন হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। উনি আসেন। উনি আসার পর ঝাড়ফুঁক করার চেষ্টা করেন। যখন ঝাড়ফুঁক করা হচ্ছিল হঠাৎ করে ওনার শরীর আবারও কাঁপুনি দিয়ে ওঠে, আর ওনার ভয়েসটাও চেঞ্জ হয়ে যায়। বিশ্রীভাবে স্থানীয় যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইন্দোনেশিয়ান যে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে অদ্ভুত ধরনের কথা বলতে থাকে, হুজুরকে গালিগালাজ করতে থাকে। হুজুর ওনার মতো করে চেষ্টা তদবির করেন, ঝাড়ফুঁক করে অবস্থা স্বাভাবিক করেন আল্লাহর রহমতে। যাবার সময় উনি ওই ভদ্রমহিলার বাবাকে বলে যান যে এই বিষয়টা কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে যে এখানে বিয়ে শাদী সংক্রান্ত কোনো একটা ঝামেলা আছে। সবচাইতে ভালো হবে খুবই দ্রুততার সাথে এই মেয়েটাকে বিয়ে দিয়ে দেন, তা না হলে বড় ধরনের বিপদ হতে পারে। হুজুর এই বিষয়গুলো জানালেন। জানানোর পর পরিবারের লোকজন চিন্তা করলেন যে কি এমন হতে পারে। হতে পারে জিন ঘটিত কোনো ব্যাপার, আশিক জিনের খপ্পরে পড়েছে কিনা, এমনও তো হতে পারে। এত দ্রুত কোথায় বিয়ে দেবেন? বিয়ে দেওয়ার জন্য তো ছেলে দেখা, অনেক ধরনের ব্যাপার স্যাপার তো আছেই। তখন দ্রুততার সাথে এই মেয়ের আপন চাচাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয় এবং বিয়েটা খুব দ্রুতই আয়োজন করা হয়েছিল। হঠাৎ করে যেহেতু বিয়ের আয়োজন, খুবই সাদামাটাভাবে বিয়ে সম্পন্ন হয়। বাসর রাতে যখন হাজব্যান্ড ওয়াইফ ঘরে ঢুকেছেন, উনি তো আগে থেকেই ঘরে ছিলেন, যখন হাজব্যান্ড ঢুকেছেন ওই সময় ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। এই ভদ্রমহিলা প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যান। এরপর ওনার আর জ্ঞান ফেরত আসে না। লোকজন চলে আসে, কি হলো কি হলো। তখন ওই হাজব্যান্ড বলে, তাই তো আপন চাচাতো ভাই, সে বলছে যে এই ঘটনা, সে তো এরকম চিৎকার দিল। তখন দেখা গেল যে তার শ্বাস প্রশ্বাস ঠিক আছে, কিন্তু জ্ঞান হারিয়েছে। জ্ঞান ফেরানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু না, জ্ঞান আর ফেরত আসে না। হসপিটালে ভর্তি করানো হয়, কয়েকদিন হসপিটালে থাকে, কিন্তু তার জ্ঞান আর ফেরত আসে না। মনে হচ্ছে উনি ঘুমাচ্ছেন, একদম অজ্ঞানও না, আবার উনি যে কোমায় চলে গেছেন এটাও বলা যাবে না। কারণ হচ্ছে ওনার ব্রেইন ঠিক মতো কাজ করছিল, শরীরের অন্যান্য অর্গানগুলো ঠিকঠাক মতো কাজ করছিল। ওনার ওই অজ্ঞান থাকা অবস্থাতে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে, কিন্তু দেখা যাচ্ছিল যে ওনার সবগুলো অর্গান ঠিক মতো কাজ করছে। তাহলে উনি অজ্ঞান হয়ে আছেন কেন? তাহলে কি ঘুমিয়ে আছেন? তাহলে ঘুম থেকে জাগছেন না কেন? কি এমন হলো? ডাক্তাররা তো চিন্তায় পড়ে গেলেন। একটা পর্যায়ে ডাক্তাররা বলে দিলেন, এটাকে আসলে কোমায় চলে যাওয়া বলে না, আপনারা একে বাড়িতে নিয়ে যান, হতে পারে একটা সময় সে জেগে উঠবে, তবে এর ট্রিটমেন্ট এই হসপিটালে দেওয়া সম্ভব না। বাড়িতে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা বুঝতে পারেন এটা স্বাভাবিক কোনো ব্যাপার নয়, যেহেতু কয়েকদিন আগেই এই জিন রিলেটেড কিছু সমস্যা হয়েছিল। ওই হুজুরকে আবার ডেকে নিয়ে আসা হয়। হুজুর আসেন, আসার পর কিছুই ধরতে পারেন না, কিছুই বলতে পারেন না যে আসলে ঘটনাটা কি হয়েছে, এটা কি জিন রিলেটেড কোনো বিষয় নাকি অন্য কোনো বিষয়, কিছুই বলতে পারেন না। তবে উনি বলেন, যেহেতু ডাক্তাররা এই বিষয়ে তেমন কিছু বলতে পারছে না আর আমিও বলতে পারছি না, আমার একজন ওস্তাদ আছে যিনি
ভারতে থাকেন। তো ভারতে একজন ব্যক্তি আছেন, তার ঠিকানা দেওয়া হয়। তো ওনারা ওই সময়ে টেলিফোনের মাধ্যমে, ওই সময় তো মোবাইল ফোন এরকম অ্যাভেলেবল ছিল না, টেলিফোনের মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করেছিলেন ভারতে। যখন তার সাথে যোগাযোগ করা হয়, উনি নাম ঠিকানা সব শুনলেন টেলিফোনেই, বললেন যে ঠিক আছে, আমি দেখি কতটুকু তথ্য নিতে পারি। উনি মোটামুটি 5-6 ঘন্টা পর আবার ওনাদের টেলিফোন নাম্বারেই কল করেছিলেন ভারত থেকে। কল করে জানালেন যে এটা আসলে তার দ্বারা সম্ভব হবে না, উনি নিজেও বুঝতে পারছেন না ঘটনাটা কি হয়েছে। তবে এখানে জটিল এমন একটা ব্যাপার রয়েছে, যেই ব্যাপারটা সাধারণ জিনেরাও বুঝতে পারছে না, তারাও কোনো তথ্য নিতে পারছে না। তখন ওই হুজুর আবার তার আর একজন ওস্তাদের ঠিকানা দেন, যিনি পাকিস্তানের করাচিতে বসবাস করতেন। তার ঠিকানা দিয়ে দেন, এমনকি তার টেলিফোন নাম্বারটাও দিয়ে দেন। ওনারা ওই হুজুরের সাথে যখন যোগাযোগ করেন, হুজুর সব কিছু শুনলেন। শোনার পর হুজুর ইন্দোনেশিয়াতে এসে এই মেয়ের চিকিৎসা করার জন্য রাজি হয়ে যান, যে হ্যাঁ তিনি আসবেন, খুবই দ্রুততম সময়ের মধ্যে উনি চলে আসবেন। তো উনি যতটুকু দ্রুত করা যায় সব কিছু রেডি করে, যেহেতু এখানে আসতে গেলে তো একটা প্রক্রিয়া মেনটেন করে আসতে হবে, ভিসা পাসপোর্টের ব্যাপার আছে, তো এইগুলো করতে যতটুকু সময় লেগেছিল, এর মধ্যে কিন্তু ওই মেয়ের জ্ঞান ফেরে নাই বা সে ঘুম থেকেও জেগে ওঠেনি। হুজুর চলে আসেন। হুজুর চলে আসার পর মেয়েটাকে দেখেন, দেখার পর উনি বলেন যে এখানে এমন একটা ব্যাপার আসলেই হয়েছে, যেই বিষয়ের তথ্য সংগ্রহ করা অত্যন্ত দুরূহ ব্যাপার। জিনদের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা যাবে না, মানুষকে দিয়ে এই তথ্য সংগ্রহ করতে হবে। তখন উনি একটা 7 বছর বয়সী বাচ্চা ছেলেকে নিয়ে আসেন, যে ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করত। তাকে পাক পবিত্র করে গোসল করিয়ে, অজু করিয়ে সুন্দর করে উনি বসান। বসানোর পর উনি কিছু রুকিয়া করেন ওই ছেলের উপরে। এরপর ওই ছেলের চোখটা বন্ধ করতে বলেন। তারপর ওই ছেলেটাকে বলেন ওখানকার ভাষাতেই, ওখানকার ভাষা বলতে আমি বোঝাচ্ছি পাকিস্তানের যিনি এসেছেন উনি কিন্তু উর্দু ভাষায় কথা বলতেন, আর ইন্দোনেশিয়ার এই লোকজন তো আবার উর্দু ভাষা বুঝতো না। উনি তো ওনার নিজের ভাষা, মানে নিজের এলাকার ভাষায় বলছেন। ওই এলাকায় কিছু লোকজন আবার সৌদি আরবে থাকতেন বেশ কিছুদিন ধরে। এর মধ্যেই একজন লোক আবার এসেছিলেন। সৌদি আরবে থাকাকালে পাকিস্তানি একজন লোকের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। উনি আবার উর্দু ভাষা মোটামুটি বুঝতেন। উনি যখন উর্দুতে কথা বলা শুরু করলেন, তখন উনি এই কথাগুলো ট্রান্সলেট করে দিচ্ছিলেন। ওই ব্যক্তিটি হুজুরের কথা ট্রান্সলেট করে লোকাল ল্যাঙ্গুয়েজে ওই বাচ্চাটিকে বলছেন। বাচ্চা আবার সে তার লোকাল ল্যাঙ্গুয়েজে বলছে, সেটা আবার ওই ব্যক্তি ট্রান্সলেট করে হুজুরকে বলছেন। এভাবেই কথোপকথন চলছে। হুজুর ওই বাচ্চাটিকে বলেন, দেখো তো বাবা, তুমি কিছু দেখতে পাচ্ছ কিনা? প্রথমে বাচ্চাটি বলে, না আমি তো কিছু দেখতে পাচ্ছি না, চোখ বন্ধ করলে যেরকম অন্ধকার মনে হয় আমার কাছে তো ওরকমই মনে হচ্ছে। তখন হুজুর আরো কিছু দোয়া দুরুদ পড়েন, বাচ্চাটিকে ফু দেন। এবার বলেন, এখন দেখো তো বাবা, কিছু দেখতে পাচ্ছ কিনা? এবারও বাচ্চাটি বলে, না হুজুর, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এবার হুজুরকে বেশ চিন্তিত মনে হলো। আরো বেশ কিছুক্ষণ ধরে দোয়া দুরুদ পড়ে বাচ্চাটিকে উনি ফু দেন। এবার বলেন, দেখো তো বাবা, এখন কিছু দেখতে পাচ্ছ কিনা? তখন বাচ্চাটি বলে, হ্যাঁ হুজুর, আমি দেখতে পাচ্ছি। আমি সমুদ্রের উপরে আছি, আর এখানে কোটি কোটি মানুষের মতো অবয়বকে দেখা যাচ্ছে, যারা কালো আলখেল্লা পরা, সবার হাতেই উন্মুক্ত তরবারি রয়েছে। আর এদের মাঝখানে মনে হচ্ছে একটা মেয়ে খাটের উপর শুয়ে আছে, আর এরা সবাই পানির উপরে আছে, আমিও পানির উপরে আছি। তখন ওই হুজুর বলছেন যে তুমি কি ওদের মধ্যে এমন কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছ যে এদের রাজা? এমন কাউকে কি মনে হচ্ছে? তখন বাচ্চাটি বলে, হ্যাঁ হুজুর, একজন ব্যক্তির চারপাশে আরো বেশ কিছু ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তিকে ঘিরে মনে হচ্ছে এই ব্যক্তিটাই এদের রাজা। তখন হুজুর বলছেন, তুমি কি আরো কিছু অদ্ভুত বিষয় দেখতে পাচ্ছ কিনা দেখো তো, ওই ব্যক্তির মাথায় কি কোনো মুকুট রয়েছে বা হাতে কোনো আংটি রয়েছে? তখন বাচ্চাটি বলে, না, ওই ব্যক্তির মাথায় কোনো মুকুট নাই, তবে হাতে একটা অদ্ভুত আংটি রয়েছে, আংটিটা বেশ বড় এবং তার থেকে সবুজ রঙের আলো ছড়াচ্ছে। তখন হুজুর বলেন, ঠিক আছে, আমার যা বোঝার বুঝে গেছি আমি, তুমি তখনই চোখ খুলবা যখন আমি বলবো। তারপর হুজুর আরো কিছু দোয়া দুরুদ পড়েন। এরপরে
ওই বাচ্চাটিকে বলেন, তুমি কি এখন কিছু দেখতে পাচ্ছ? তখন বাচ্চাটি বলে, না হুজুর, আমি তো এখন চোখ বন্ধ করলে যেরকম অন্ধকার মনে হয় ওরকম মনে হচ্ছে। তখন হুজুর বলেন, এবার চোখ খোলো। তখন বাচ্চাটি চোখ খোলে। হুজুর এবার উনি উর্দুতেই কথা বলতে থাকেন, যে কথাগুলো পরবর্তীতে ওই ব্যক্তি লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করেন। হুজুর যে কথাগুলো বলেন সেগুলো এরকম যে মূলত এই মেয়েটার উপরে ভয়ঙ্কর এক আত্মাবন্দী কালো জাদু করা হয়েছে। আর এই জাদুটা করেছে এই এলাকার যে একটা উপজাতি রয়েছে, এই উপজাতির যে সর্দার, সে। কেন সেই কাজটি করেছে এটাও হুজুর বলেন। এই মেয়েটা যখন বিকালের পরে বাইক নিয়ে আসছিল, এই ব্যক্তিটা দাঁড়িয়েছিল, তার ছায়াটা আবার রাস্তার উপর পড়েছে। এই ছায়ার উপর দিয়ে সে বাইক নিয়ে চলে যায়। উপজাতির এই গোত্র প্রধান নাকি এতটাই অহংকারী, তার ছায়ার উপর দিয়ে কেউ হেঁটে গেলেও সে মনে করে যে তাকে আঘাত করা হয়েছে। মানে এমন টাইপের দাম্ভিক এবং অহংকারী। আর সে কালো জাদুতে খুবই পারদর্শী, অনেক ধরনের কালো জাদু সে জানে। প্রথমেই সেই আত্মাবন্দী কালো জাদু করেনি, প্রথমে সে এমন একটা পিশাচ শ্রেণীর জিনকে চালান করে দিয়েছিল। এই জিনটা মূলত এই মেয়েটার মধ্যে এমন এক ধরনের অস্থিরতা সৃষ্টি করবে, এই অস্থিরতা সৃষ্টির মাধ্যমে সে আস্তে আস্তে এই মেয়েটাকে তাদের এলাকার দিকে টেনে আনবে। টেনে আনার পর তাকে ধর্মান্তরিত করে তার ছেলের সাথে বিয়ে দেবে। এরপর এই মেয়েটিকে দিয়ে বেশ কিছু রিচুয়াল করাবে, এমন একটা পরিকল্পনা তার ছিল। কিন্তু একজন হুজুর এসে যখন বলেছিলেন যে মেয়েটাকে দ্রুত বিয়ে দিয়ে দাও, এরপর যখন বিয়ে হয়ে যায় তখন এই ব্যক্তিটা বুঝতে পারলো যে এই মেয়েটাকে দিয়ে তো কাজ হবে না, বিয়ে দিয়ে ফেললো। এই বিষয়টা তার আবার খুব আত্মসম্মানে লাগে। তখন সে ভয়ঙ্কর এক রিচুয়াল করে কিছু পিশাচ শ্রেণীর জিনকে ডেকে নিয়ে আসে। আর আমরা ঘুমালে যেই আত্মাটা শরীর থেকে বেরিয়ে যায়, এই আত্মাটা ওরা ক্যাপচার করার ক্ষমতা রাখে। এইটাকে ধরে সমুদ্রের গভীরে, গভীরে বলতে পানির গভীরে না, সমুদ্রের ভেতরের দিকে, পানির উপরের যে গভীর অংশ, অর্থাৎ আমরা অনেক সময় একদম ভেতরের দিকে যে মিডিল পয়েন্ট আর কি, এরকম একটা জায়গায় নিয়ে যায়। আর এই মেয়েটাকে পাহারা দিচ্ছে লক্ষ লক্ষ না কোটি কোটি জিন। আর এদের সর্দারও রয়েছে। মূলত এই সর্দারকে হাসিল করে এই কাজটি ওই গোত্রপ্রধান করেছে। আর এরা অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির। এদেরকে আসলে এদের সাথে কথা বলে এটা সলিউশন করা সম্ভব না। এদেরকে আসলে এদের সাথে আলোচনা করেও কোনোভাবেই কোনো ধরনের সমাধানে যাওয়া যাবে না, এরকমটাই হুজুর অনুমান করেছিলেন। তারপরও উনি সমাধানের চেষ্টা করেছিলেন। জানা যায় যে হুজুর উনি রিচুয়াল করে ওই সর্দারকে হাজির করেছিলেন, ওই কোটি কোটি জিনেদের সর্দার যে, তাকে হাজির করার পর সে সাফ সাফ বলে দিয়েছিল যে একটাই সমাধান আছে, এই মেয়ের অন্য যে ভাই বোনেরা রয়েছে যে কোনো একজনকে বলি দিতে হবে, তাহলে শুধু এই মেয়েটার আত্মাকে তারা মুক্তি দেবে, এছাড়া তারা মুক্তি দেবে না। এটা যখন হুজুর শোনেন তখন উনিও সাফ না করে দেন যে না, কোনোভাবে এটা সম্ভব না, এটা অসম্ভব। তখন ওই জিন সর্দার বলেছিল, তাহলে আমার পক্ষেও অসম্ভব এটাকে ছেড়ে দেয়া, কারণ আমি চুক্তিবদ্ধ হয়েছি, আমি আমার চুক্তির কোনো ভঙ্গ হয় এমন কোনো কাজ করব না। এরপর হুজুর একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন। হুজুর পাকিস্তানের মরুভূমিতে বসবাসকারী দুর্ধর্ষ এক যোদ্ধা প্রকৃতির একটা প্রজাতির জিন রয়েছে, তারা একটা বিশাল একটা গোত্র আর কি, তাদের সর্দারকে আহ্বান করেন, পুরো বিষয়টা খুলে বলেন। তখন ওই সর্দার বলেন যে একজন মুসলিম রোজাদার নারীকে এইরকমভাবে অপমান করেছে, তার আত্মাকে বন্দি করে রেখেছে, একজন মুসলিম নারীর সম্মান রক্ষার্থে তারা জীবনও দিতে প্রস্তুত এবং তারা প্রস্তুতি নেবে ওদের সাথে যুদ্ধ করার জন্য। টানা 3 দিন নাকি যুদ্ধ হয়েছিল সমুদ্রের ওই এলাকাতে, তারা ওইখানে গিয়েছিল। টানা 3 দিনের যুদ্ধে কয়েকশো মুসলিম জিন নাকি শহীদ হয়েছিলেন। আর ওই পক্ষে লক্ষ লক্ষ, কত লক্ষ এটা হিসাব করে বলা মুশকিল, এটা জানা যায় নাই, তো লক্ষ লক্ষ জিন মারা গিয়েছিল। পরে ওখান থেকে
তাকে মুক্ত করে ওই জিনেরা। যখন মুক্ত হয়ে যায়, এদিকে ঘটে একটা ঘটনা, সেটা হচ্ছে মেয়েটা হঠাৎ করেই চমকে ঘুম থেকে উঠে পড়ে। অনেক সময় আমরা দুঃস্বপ্ন দিকে লাফিয়ে উঠি না, মনে হচ্ছে ওরকম করে উঠে পড়েছে, এবং মেয়েটা বলছে আমাকে পানি দাও, আমাকে পানি দাও, আমি অনেক পিপাসার্ত। তখন তাকে পানি এনে দেওয়া হয়, সে ঢক ঢক করে কয়েক জগ পানি খেয়ে ফেলে। মেয়েটা বলে যে তার চতুর্দিকে পানি ছিল, কিন্তু সে পানি খেতে পারছিল না, তাকে পানি দিচ্ছিল না, সে খুব পিপাসার্ত ছিল। তার চতুর্দিকে অনেক ভয়ঙ্কর অবয়ব ঘোরাফেরা করছিল, তার সাথে কেউ কথা বলতো না, ভয়ও দেখাতো না, তবে তার খুব পানি পিপাসা লাগতো, কিন্তু কেউ পানি দিত না, সে এতটুকুই শুধু বলতে পারে। তো এভাবেই এই ঘটনাটির সমাপ্তি ঘটেছিল। আর যিনি ঘটনাটি বলেছেন, উনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই ইব্রাহিম খলিল ভাই আমাদেরকে বলেছেন। এর ভিতরে আরও হয়তো বা অনেক ব্যাপার থাকতে পারে, সেই বিষয়গুলো অবশ্য ওই ইন্দোনেশিয়ান হাজি উনি ইব্রাহিম খলিল ভাইকে ওইভাবে বলতে পারেন নাই, আর ইব্রাহিম খলিল ভাই যেভাবে শুনেছেন সেটাই বলেছেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এর আগেও কিন্তু আমরা আত্মাবন্দি কালো জাদুর যেই ব্যাপারগুলো, এগুলো আমরা বলেছিলাম। আমি আরারাত নামে একটা ঘটনা বলেছিলাম, যেটা পানাম নগরে ঘটেছিল। এছাড়া আমরা আত্মাবন্দি কালো জাদুর ঘটনা বলেছি। আসলে এই জাদুগুলো অত্যন্ত ভয়ঙ্কর, আর এগুলো পিশাচ শ্রেণীর জিন, বা যেই পিশাচ শ্রেণীর জিনগুলো কালো জাদুতে পারদর্শী, সব পিশাচ শ্রেণীর জিন কিন্তু কালো জাদুতে খুব বেশি পারদর্শী হয় না। যেমন মানুষের মধ্যে সব মানুষই খুব শক্তিশালী হয় না, কিছু কিছু মানুষ অস্বাভাবিক রকমের শক্তিশালী হয়ে থাকে। ঠিক জিনেদের মধ্যে এরকম গঠনগত বা জন্মগতভাবে তারা অনেক শক্তির অধিকারী হলেও বিশেষ কিছু শক্তি তারা অর্জন করে সাধনার মাধ্যমে। এটাও ওই একই ধরনের কোনো এক সাধনা, যে সাধনার মাধ্যমে ঘুমন্ত ব্যক্তির আত্মাকে তারা ক্যাপচার করতে পারে। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ইব্রাহিম খলিল ভাইকে ওনার পাঠানো এই ঘটনার জন্য। আরও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় লিসেনার্স আপনাদেরকে, যারা ধৈর্য ধরে আজকের পুরো এপিসোডটি শুনলেন। আমার নাম রিয়াজ। আমি এখন যা বলতে যাচ্ছি তা আমার জীবনের এক ভয়াবহ অভিশপ্ত স্মৃতি। আপনারা হয়তো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নাম শুনেছেন। দিনের বেলা শত শত রোগী, ডাক্তার, নার্স আর মানুষের কোলাহলে জায়গাটা যতটা জীবন্ত মনে হয়, রাতের বেলা ঠিক ততটাই মৃত্যুপুরী হয়ে ওঠে। বিশেষ করে সেই লাশ কাটা ঘর বা মর্গ। ওখানকার বাতাস সবসময় ফিনাইলের গন্ধে ভরা থাকে, কেমন একটা ভ্যাপসা পোটকা গন্ধ ভাসে। আমার বাবা মফিজ উদ্দিন ছিলেন এই হাসপাতালের প্রধান ডোম। ৩৫ বছর ধরে তিনি লাশ কাটছেন। পচা গলা, খণ্ডিত, রেল লাইনের পাশে পড়ে থাকা বেওয়ারিশ এমন কোনো লাশ নেই যা তার হাতে ওঠেনি। সবাই বলতো মফিজ ডোমের পাথরের কলিজা, লাশের গন্ধ তার কাছে আতরের মতো। কিন্তু সেই পাথরও যে ভয়ের চোটে গলে পানি হয়ে যেতে পারে তা আমি নিজের চোখে দেখেছি। সেই ঘটনা বাবাকে শুধু পাগল করেনি, তাকে জ্যান্ত জাহান্নামে পুড়িয়ে মেরেছে। আজ বাবার মৃত্যুর এত বছর পর আমি সেই রাতের কথা বলার সাহস পাচ্ছি। আপনি দয়া করে মানুষকে জানাবেন ভাইজান। ঘটনার শুরু এক বর্ষণ মুখর রাতে। আষাঢ় মাসের তুমুল বৃষ্টি হচ্ছিল সেদিন। আকাশ ভেঙে যেন পানি নামছিল। ব্রহ্মপুত্র নদের দিক থেকে আসা ঠান্ডা বাতাসে হাড় পর্যন্ত কেঁপে যাচ্ছিল। আমি আর বাবা তখন মর্গের পাশের ছোট রুমটায় বসেছিলাম। রাত তখন প্রায় 2:30। চারিদিক একেবারে চুপচাপ, শুধু টিনের চালে বৃষ্টির একটানা ঝমঝম আওয়াজ, আর মাঝে মাঝে দূরে মেঘের গর্জন। হঠাৎ আমাদের ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠল। হাসপাতালের ইমার্জেন্সি থেকে কল। খবর এলো একটা সুইসাইড কেস আছে, এক্ষুনি পোস্টমর্টম করতে হবে, কারণ সকাল সকাল পুলিশ রিপোর্ট নিয়ে বডি হ্যান্ড ওভার করবে। বাবার সেদিন ডিউটি ছিল না, কিন্তু জরুরি তলব পড়ায় যেতে হলো। আমিও বাবার সাথে গেলাম। বাবার বয়স হয়েছিল, তাই মাঝে মাঝে আমি বাবাকে বিভিন্ন কাজে সাহায্য করতাম। এই যেমন লাশ ধরাধরি করা, স্ট্রেচার টানা, যন্ত্রপাতি এগিয়ে দেয়া। মর্গের গেট খুলে ভেতরে ঢোকার পর নাকে সেই পরিচিত কটু গন্ধটা ধাক্কা দিল। আবছা আলোয় দেখলাম একটা স্ট্রেচারে সাদা চাদরে ঢাকা একটা লাশ রাখা আছে।
পুলিশের দুজন কনস্টেবল আর একজন এসআই দাঁড়িয়ে আছে। তারা কাগজপত্র বুঝিয়ে দিয়ে বাবার হাতে একটা ফর্ম ধরিয়ে দিয়ে চলে গেলেন। তারা যেন হাঁফ ছেড়ে বাঁচলেন, কারণ ওই রাতে মর্গের পরিবেশটা ছিল অন্যরকম, একটু গা ছমছমে। বাবা গ্লাভস পরে লাশের মুখ থেকে চাদর সরালেন। আমি সত্যি বলছি, আমি জীবনে অনেক লাশ দেখেছি, কিন্তু এমনটা দেখিনি। চাদর সরানোর পর আমি অবাক হয়ে গেলাম। এরকম একটা সুন্দর মানুষ আত্মহত্যা করতে পারে, বিশ্বাস করা কঠিন। বয়স বড় জোর 27 কি 28, গায়ের রং দুধে আলতা, কিন্তু মৃত্যুর কারণে সেটা ফ্যাকাশে নীল হয়ে গেছে। নাম ছিল আফরিন। গলায় দড়ির কড়া দাগ কালশিটে পড়ে গেছে, কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল তার চোখ দুটো খোলা, ঘোলাটে, যেন এখনো তাকিয়ে আছে আমার দিকে। মনে হচ্ছিল সে সব দেখছে, সব বুঝছে। বাবা যখন পোস্টমর্টম করার জন্য তার সেই পুরনো কাঠের বাক্স থেকে ধারালো লাশ কাটার ছুরিটা হাতে নিলেন, ঠিক তখনই লোডশেডিং হলো। ঝপ করে পুরো মর্গ অন্ধকার। বাইরে তখন বৃষ্টির তোড়জোড় চলছে। আমাদের জেনারেটরের কানেকশন ছিল, কিন্তু সেটা চালু হতে সবসময় মিনিট খানেক দেরি হয়। সে 1 মিনিটের খুটখুটে অন্ধকারে আমি মোবাইলের টর্চ চালাতে যাব, এমন সময় মনে হলো মর্গ জুড়ে একটা দীর্ঘশ্বাস। বাতাসে একটা ফিসফিসানি। কেউ যেন আমার কানে কানে বলছে, হাত দিবি না। আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। ভয় আমার গলা শুকিয়ে কাঠ। আমি চমকে এদিক ওদিক তাকালাম। টর্চের আলো ফেললাম। কেউ নেই, শুধু আমি আর বাবা আর ওই লাশ। আমি কাঁপা কাঁপা গলায় বাবাকে জিজ্ঞেস করলাম, আব্বা, কিছু শুনলা? কে যেন কথা কইল? বাবা তখন অন্ধকারের মধ্যেই পকেট থেকে ম্যাচ বের করে মোমবাতি জ্বালালেন। মোমবাতির কাঁপা কাঁপা আলোয় বাবার মুখটা কেমন অদ্ভুত লাগছিল। তিনি বিরক্ত অথচ গম্ভীর গলায় বললেন, ধর বেটা, বাতাসের শব্দ। টিনের চালে বৃষ্টি পড়লে এমন শব্দ হয়। লাশ কাটতে এত ভয় পাইলে চলে? ততক্ষণে জেনারেটরের লাইট জ্বলে উঠল। টিউবলাইটটা কয়েকবার জ্বলতে গিয়ে নিভে গিয়ে আবারও জ্বলে উঠল। বাবা কাজ শুরু করলেন। আমি পানি এগিয়ে দিলাম। লাশটার গলায় দড়ির দাগ পরীক্ষার সময় বাবার চোখ আটকে গেল মেয়েটার গলার নিচে। সেখানে কালো সুতোয় ঝোলানো একটা চিকন সোনার চেইন ছিল। চেইনটা চামড়ার সাথে একেবারে লেপ্টে আছে, যেন গলার মাংসের ভেতরে ঢুকে গেছে। চেইনের লকেটে কিছু একটা লেখা, একটা নকশা। মর্গে তখন আমরা দুজন ছাড়া আর কেউ নেই। শয়তান তখন বাবার মাথায় ভর করেছে। তিনি চেইনটা খুব সাবধানে, যেন কেউ বুঝতে না পারে এমন ভঙ্গিতে লাশের গলা থেকে খোলার চেষ্টা করলেন। আমি দেখলাম বাবা এ কি করছেন। আমি ফিসফিস করে বললাম, আব্বা, এইটা পুলিশের লিস্টে নাই, রাইখা দাও, ঝামেলা হইব। বাবা আমার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, চুপ থাক, পুলিশের লিস্টে নাই। পুলিশের লিস্টে থাকলে ওরা আগে নিয়ে যাইত। অভাবের সংসারে এইটুকু সোনার অনেক দাম। বাবা চেইনটা ছিঁড়ে ফেললেন না, বরং খুব কায়দা করে লকেটটা খুললেন। লকেটটা হাতে নিতেই বাবার হাতটা একটু কেঁপে উঠল, যেন জিনিসটা খুব ঠান্ডা বা গরম। কিন্তু ওটা উনি নিজের পকেটে ঢুকিয়ে ফেললেন তখনই। আমরা জানতাম না ওই চেইনটা কোনো সাধারণ অলংকার ছিল না, ওটা ছিল একটা তালা, যা খুলে বাবা নিজের মৃত্যুর পরোয়ানায় সই করে ফেললেন। পোস্টমর্টম শেষ করতে করতে প্রায় ভোর 4টা হয়ে গেল। আমরা যখন কাজ শেষ করে হাত ধুচ্ছি, তখন আমার মনে হলো লাশটার মুখের ভঙ্গি বদলে গেছে। আগে মনে হচ্ছিল সে তাকিয়ে আছে, এখন মনে হলো তার ঠোঁটের কোণায় খুব সামান্য একটা বাঁকা হাসি লেগে আছে, যেন সে আমাদের বোকামি দেখে হাসছে। আমরা যখন বাসায় ফিরলাম, তখন ফজরের আজান দিচ্ছে। আমার বাসা হাসপাতাল কোয়ার্টারেই, নিচতলায়, স্যাঁতস্যাঁতে রুম, 2টা মাত্র ঘর।
বাবা এসে এই গেঞ্জিটা পাল্টে চেনটা আলমারির পুরনো কাপড়ের ভাঁজে মায়ের একটা শাড়ির ভেতরে লুকিয়ে রাখলেন। মা তখন রান্নাঘরে ভাতের চাল ধুচ্ছিলেন। বাবা আমাকে ইশারা করলেন চুপ থাকতে। আমি ক্লান্ত ছিলাম, তাই কথা বাড়ালাম না। ভাবলাম যা হওয়ার হয়েছে, কাল হয়তো বাবা ওইটা বিক্রি করে দেবে। সেই দিনটা কোনো মতে কাটল, কিন্তু বিপত্তি শুরু হলো পরের রাত থেকে। আমি আর বাবা একই ঘরে ঘুমাই। মা পাশের রুমে ছোট বোনকে নিয়ে থাকেন। সেদিনও লোডশেডিং ছিল, ভ্যাপসা গরম। আমি জানালার পাশে শুয়েছিলাম, বাবা খাটের অন্য পাশে। মাঝরাতে হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ একজন খুব কষ্টে শ্বাস নিচ্ছে, যেন শ্বাসনালীতে কিছু আটকে গেছে। গোঙানির মতো শব্দ। আমি ধরফর করে উঠে বসলাম। মোবাইলটা বালিশের নিচ থেকে নিয়ে টর্চ জ্বালালাম। আলোটা বাবার উপরে পড়তেই আমি শিউরে উঠলাম। বাবা ঘর্মাক্ত শরীরে বিছানায় ছটফট করছেন। তার শরীরটা অদ্ভুতভাবে বেঁকে গেছে, চোখ দুটো উল্টে কপালে উঠে গেছে, শুধু সাদা অংশ দেখা যাচ্ছে, আর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। মনে হচ্ছে অদৃশ্য কেউ বাবার বুকের ওপর বসে তার গলা টিপে ধরে আছে। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম, আম্মা, আম্মা, আব্বার কি হয়েছে দেখো। আমার চিৎকারে আম্মা দৌড়ে এলেন। মা এসে বাবাকে অনেক কষ্টে শান্ত করলেন, বাবার মুখে পানি ছিটিয়ে দিলেন। বাবা উঠে বসে থরথর করে কাঁপছিলেন। তার চোখগুলো তখনও বড় বড়, যেন তিনি চোখের সামনে ভয়ানক কিছু দেখেছেন। মা গ্লাসে করে পানি এগিয়ে দিলেন। পানি খাবার পর বাবা হাঁপাতে হাঁপাতে ফিস ফিস করে বললেন, রিয়াজ, ওই মাইয়াটা হাইছিল। আমি অবাক হয়ে বললাম, কোন মেয়ে আব্বা? বাবা ভয়ে বিস্ফারিত চোখে আমার দিকে তাকালেন। তারপর তিনি যা বললেন তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আফরিন, যার লাশ কাল কাটলাম। মায়ের মুখ ভয়ে সাদা হয়ে গেল। মা ভাবলেন বাবা হয়তো লাশের চিন্তায়, স্ট্রেস থেকে দুঃস্বপ্ন দেখছেন। মা বললেন, তুমি সে চিন্তা করতেছ? উজু কইরা সুরা পইরা ঘুমাও, তাবি জানলে সব ঠিক হয়ে যাবে কাল। বাবা আর কোনো কথা বললেন না, কিন্তু আমি দেখলাম বাবার নজর বারবার আলমারির দিকে যাচ্ছে। তিনি আর ওই রাতে ঘুমাতে পারলেন না। সারা রাত তিনি বিড়বিড় করে দোয়া পড়তে লাগলেন। কিন্তু ব্যাপারটা সেখানেই শেষ হলো না, বরং ওটা ছিল শুরু। পরের 2 দিন বাবার অবস্থা চোখের সামনে খারাপ হতে লাগলো। বাবা ডিউটিতে যাওয়া বন্ধ করে দিলেন। তিনি বলতেন তিনি যখনই একা থাকেন তখনই নাকি আফরিনকে দেখতে পান, বাথরুমের আয়নায়, এমনকি দিনের বেলাতেও। বাবা বলতেন মেয়েটা নাকি স্বাভাবিকভাবে হাঁটে না, তার পা উল্টো। একদিন দুপুরে আমি বাজার থেকে ফিরে দেখি বাবা ঘরের কোনায় বসে আছেন, হাতে একটা বাটি। তিনি কাঁপছেন। আমি কাছে যেতেই বাবা আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, রিয়াজ, আজকা বাথরুমে গেছিলাম, আয়নায় দেখি আমার চেহারা নাই, ওই মাইয়ার চেহারা। আমারই কয়, সেইনটা দে। আমি বাবাকে বললাম, তাহলে চিন্তা দিয়ে দাও। কার জিনিস কে জানে, হয়তো এইটার লাইগাই ঘুরতাছে ওইভাবে আত্মাটা। পুলিশের কাছে গিয়া জমা দিয়া দাও। বাবা তখন মাথা নিচু করে কান্নাকাটি শুরু করলেন। বললেন, আমি তো ওইটা বেচে দিছি রে বাপ। ওই টাকা দিয়া তোর মায়ের ওষুধের বকেয়া শোধ করছি, তোর বোনের পরীক্ষার ফিস দিছি, এখন সেন কই পামু? বাবার কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। বিক্রি করে দিয়েছে, এখন এই চেন ফেরত পাওয়া তো অসম্ভব। স্বর্ণকাররা তো এতক্ষণে ওটা গলিয়ে ফেলেছে। কিন্তু বাবার অবস্থা দেখে মনে হচ্ছিল চেইন ফেরত না দিলে তিনি আর বাঁচবেন না। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এটা কি সত্যিই কোনো জিনের আসর নাকি বাবার মনের ভুল? আমি বুঝতে পারছিলাম না। ডাক্তার দেখানোর মতো সামর্থ্য বা সাহস কোনোটাই আমাদের ছিল না। 3 দিন পর বাবা সিদ্ধান্ত নিলেন তিনি মেয়েটার পরিবারের সাথে দেখা করবেন। হয়তো তাদের কাছে ক্ষমা চাইলে বা কিছু টাকা দিলে এই বিপদ কাটবে। পুলিশের ফাইলে আফরিনের ঠিকানা দেয়া ছিল মুক্তাগাছার এক প্রত্যন্ত গ্রাম। আমি আর বাবা একদিন সকালে বাসে করে রওনা দিলাম। গ্রামটা অদ্ভুত, ছায়া ঘেরা। বাড়িটা খুঁজে পেতে আমাদের অনেক কষ্ট হলো। জরাজীর্ণ একটা টিনের ঘর, উঠোনে আগাছা জমে আছে। আমরা পরিচয় দেওয়ার পর আফরিনের মা বেরিয়ে এলেন। বয়স্ক ভদ্র মহিলা, চোখের নিচে কালি। আমাদের পরিচয় পাওয়ার পর তিনি কান্নায় ভেঙে পড়লেন। বাবা ইতস্তত করে আফরিনের মৃত্যুর কারণ এবং আমাদের সাথে ঘটা অদ্ভুত ঘটনাগুলোর কিছু অংশ বললেন। তবে চেইন চুরির কথা ভয়ে গোপন রাখলেন। তিনি শুধু বললেন যে
মেয়েটাকে তিনি স্বপ্নে দেখছেন এবং মেয়েটা কিছু একটা চাইছে। তিনি জানতে চাইলেন মেয়েটা মৃত্যুর আগে বিশেষ কিছু বলে গেছে কিনা বা তার কোনো অপূর্ণ ইচ্ছে ছিল কিনা। আফরিনের মা চোখ মুছে যা বললেন তা শুনে আমাদের রক্ত পানি হয়ে গেল। তিনি বললেন, বাবা, আমার মেয়ে স্বাভাবিক ছিল না। ও একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল, কিন্তু ছেলেটা ওকে পাত্তাও দিত না। আফরিন জেদ ধরেছিল যে করেই হোক ওই ছেলেকেই চাই। একদিনও তান্ত্রিকের খোঁজ পায় যে নাকি জিন বশ করে কাজ হাসিল করে দেয়। আমি অনেক বারণ করেছিলাম, কিন্তু শোনেনি, ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়। ভদ্রমহিলার ঘরের ভেতর থেকে একটা পোড়া ডায়েরির কিছু অংশ তিনি নিয়ে এসে আমাদের দেখালেন। পাতাগুলো আগুনে ঝলসানো, কিন্তু কিছু লেখা এখনো পড়া যাচ্ছে। সেখানে শয়তান ডাকার মন্ত্র, রক্ত দিয়ে লেখা শপথ, এইগুলো ছিল। আফরিনের মা বলতে লাগলেন, ওই ডায়েরিতে লেখা ছিল শয়তানের সাহায্য নিতে হলে নিজের সবচেয়ে প্রিয় কিছু উৎসর্গ করতে হয়। আফরিন তাই করেছিল। ওদের বিয়ে হলো, কিন্তু শয়তানের সাথে লেনদেন এত সহজ ছিল না। বিয়ের 1 মাসের মাথায় ছেলেটা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়, আর শয়তান তখন আফরিনের কাছে তার পাওনা চাইতে শুরু করে। আফরিন সহ্য করতে না পেরে আত্মহত্যা করে, কিন্তু মরার আগেও আমাকে বলেছিল, মা, আমার গলার চেইনটা যেন কেউ না খোলে। ওটার মধ্যেই নাকি ওই শয়তানকেও বন্দি করার চেষ্টা করেছিল। ওটা খুললে শয়তান ছাড়া পেয়ে যাবে। বাবার মুখ তখন মরা মানুষের মতো সাদা হয়ে গেছে। আমি বুঝতে পারলাম বাবা চেইনটা খুলে আসলে আফরিনকে বা তার আত্মাকে মুক্ত করেননি, বরং ওই চেইনের সাথে সম্পর্কিত যেই জঘন্য জিন তা নিজের ঘাড়ে চাপিয়েছেন। আফরিন যে রূপ ধরে বাবার কাছে আসছে সেটা আসলে আফরিন না, সেটা ওই জিন যা বাবাকে বিভ্রান্ত করছে। বাবা কাঁপতে কাঁপতে আফরিনের মায়ের কাছে চেন চুরির কথাটা জানিয়ে জিজ্ঞেস করলেন, এখন উপায় কি বুবু? মহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, উপায় তো একটাই ছিল, চেইনটা লাশের সাথে দাফন করা। এখন তো লাশ কবরে, আর চেইন আপনার কাছে নাই। আপনারা বড় ভুল করে ফেলেছেন ভাই। এখন আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। ওই চেইন যার কাছে থাকবে তার রক্ত না নেওয়া পর্যন্ত ওই জিনিস শান্ত হবে না। আমরা বাড়ি ফিরলাম, কিন্তু বাসে ফেরার সময় থেকেই বুঝলাম আমাদের সাথে কেউ একজন আছে। বাসের পেছনের সিটে আমি আর বাবা বসেছিলাম। হঠাৎ বাবা আমার হাত খামচে ধরলেন। তার হাতটা বরফের মতো ঠান্ডা। তিনি ফিসফিস করে বললেন, রিয়াজ, ওই দেখ জানালার বাইরে। আমি তাকালাম। বাইরে তখন সন্ধ্যা নামছে, রাস্তার পাশে ধান ক্ষেত। আমি কিছুই দেখলাম না। বাবা বললেন উনি দেখতে পাচ্ছেন যে ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটা ছায়া বাসের সাথে সাথে দৌড়াচ্ছে। মানুষের মতো গড়ন, কিন্তু তার গতি বাসের চেয়েও বেশি। তার চোখ দুটো অন্ধকারেও জলজল করছে। আমরা শহরে পৌঁছালাম ঠিকই, কিন্তু সাথে করে মৃত্যু নিয়ে এলাম। বাসা পর্যন্ত পৌঁছাতে আমাদের আরো ঘন্টাখানেক সময় লাগলো। বাস থেকে যখন নামলাম তখন রাত প্রায় 8টা। শহরের রাস্তায় সোডিয়াম লাইটের হলুদ আলো, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল সেই আলোতেও কোনো তেজ নেই। সবকিছু কেমন যেন ঘোলাটে। রিক্সা না নিয়ে আমরা হেঁটেই কোয়ার্টারের দিকে যাচ্ছিলাম। বাবা আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন, যেন ছেড়ে দিলেই তিনি হারিয়ে যাবেন। আমি লক্ষ্য করলাম বাবা বারবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাচ্ছেন। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, আর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। বাতাসটা বেশ ঠান্ডা। বাসায় ঢোকার পর অদ্ভুত একটা ব্যাপার ঘটল। দরজা খোলার সঙ্গে সঙ্গে নাকে একটা উৎকট গন্ধ এসে লাগলো, ঠিক যেন ইঁদুর বা বেড়াল মরে পচে গেলে যেমন গন্ধ হয়। মা দৌড়ে এলেন, বাবাকে দেখে আঁতকে উঠলেন। বাবার চেহারা তখন ভেঙে চুরে একাকার। চোখের নিচে কালি এবং দাগগুলো আরো স্পষ্ট হয়েছে, আর গায়ের চামড়া কেমন যেন ফ্যাকাশে ধূসর বর্ণের হয়ে গেছে। মা জিজ্ঞেস করলেন, এমন পোড়া গন্ধ কিসের? আর তুমি এত দেরি করলা কেন? আমি মাকে আশ্বস্ত করার চেষ্টা করছিলাম, কিছু না আম্মা, আব্বার শরীরটা বালা না, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাইব। কিন্তু আমি জানতাম এটা সাধারণ কোনো অসুস্থতা নয়। বাবা সেই রাতে কিছু খেলেন না, চুপচাপ বিছানায় শুয়ে রইলেন। আমি আর মা ড্রয়িং রুমে বসে ফিস ফিস করে কথা বলছিলাম।
মা বলছিলেন ঘর থেকে নাকি পচা মাংসের একটা গন্ধ আসছে, কিছুতেই যাচ্ছে না, অথচ তিনি পুরো ঘর ফিনাইল দিয়ে মুছেছেন। আমি মাকে বললাম, হয়তো পাশের কোনো ড্রেন থেকে গন্ধ আসছে, কিন্তু আমি নিজেকে বিশ্বাস করতে পারলাম না। রাত গভীর হওয়ার সাথে সাথেই পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করলো। লোডশেডিং চলছে তখন। মোমবাতির আলোয় ঘরটা কেমন যেন ভৌতিক দেখাচ্ছিল। হঠাৎ বাবার ঘর থেকে একটা গোঙানির শব্দ শুনতে পেলাম। শব্দটা মানুষের গলার মতো মনে হলো না, মনে হলো কোনো জন্তু জানোয়ার কষ্টে গোঙাচ্ছে। আমি আর মা দৌড়ে গেলাম। গিয়ে দেখি বাবা বিছানায় নেই, তিনি ফ্লোরে বসে আছেন, আর তার শরীরটা অদ্ভুতভাবে দুমড়ে মুচড়ে আছে। তিনি নিজের 2 হাত দিয়ে নিজের গলা নিজেই চেপে ধরেছেন, যেন শ্বাস নিতে কষ্ট হয়। আমি বাবাকে ধরতে গেলাম, কিন্তু বাবার গা তখন আগুনের মতো গরম, জ্বরে গা পুড়ে যাচ্ছে। তিনি বিড়বিড় করে কিছু একটা বলছিলেন, আমি কান পেতে শুনলাম। তিনি বলছিলেন, ওয়াইসে। পরদিন সকালে আমরা সিদ্ধান্ত নিলাম বাবাকে ডাক্তার দেখাবো। এসব ভূত প্রেত বা জিনের ব্যাপার হয়তো আমাদের মনের ভুল। বাবার এই অবস্থা আসলে অতিরিক্ত স্ট্রেস আর ভয় থেকে হয়েছে। মেডিকেল সায়েন্সে তো এসবের ব্যাখ্যা আছে। আমি বাবাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে গেলাম। পরিচিত এক বড় ভাই ছিলেন ওখানে, ইন্টার্ন ডাক্তার, নাম ডাক্তার সাজ্জাদ। তিনি বাবাকে দেখে বললেন, রিয়াজ, চাচা তো সিভিয়ার ট্রমা আর ডিপ্রেশনে ভুগছেন। ওনার হ্যালুসিনেশন হচ্ছে। হয়তো লাশের সাথে কাজ করতে করতে ওনার মনের উপরে কোনো চাপ পড়েছে। এটাকে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি বলি। আমি কিছু ঘুমের ওষুধ আর অ্যান্টি ডিপ্রেসেন্ট দিচ্ছি। কয়েকদিন রেস্ট নিলে আর ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে আমি কিছুটা আশ্বস্ত হলাম। মনে হলো হয়তো আসলেই তাই। আমরা তো অশিক্ষিত মানুষ না, এই যুগে কি আর এসব ভূত টুতে বিশ্বাস করা যায়? বাবার ব্রেইনে কেমিক্যাল ইমব্যালেন্স হয়েছে, তাই তিনি উল্টাপাল্টা দেখছেন। আমি ফার্মেসি থেকে ওষুধ কিনে বাবাকে খাওয়ালাম। বাবা ওষুধের প্রভাবে ঘুমিয়ে পড়লেন, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না। ওষুধের প্রভাবে বাবা ঘুমাচ্ছিলেন ঠিকই, কিন্তু তার ঘুমটা স্বাভাবিক ছিল না। তিনি ঘুমের মধ্যেই হাত পা ছুঁড়ছিলেন। মাঝে মাঝে তার শরীরটা বিছানা থেকে কয়েক ইঞ্চি ওপরে উঠে ধপাস করে নিচে পড়ছিল, যেন কেউ তাকে অদৃশ্য রশি দিয়ে টেনে ওপরে তুলছে, আবার নিচে ফেলে দিচ্ছে। আমি সেই রাত জেগে বাবার পাশে কাটালাম। রাত তখন 3টা। হঠাৎ খেয়াল করলাম বাবার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি ভয়ে বাবার নাকের কাছে হাত দিলাম। না, শ্বাস চলছে না। আমি চিৎকার করে ডাক্তার ডাকার কথা ভাবছি, ঠিক তখনই বাবার চোখ খুললেন। সেই চোখ আমি জীবনেও ভুলব না। বাবার চোখের মণি দুটো সম্পূর্ণ উল্টে গেছে। বাবা আমার দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসিটা বাবার ছিল না। বাবার মুখটা কেমন যেন বাঁকা হয়ে গেল। তিনি একটা জীবাণু ভারী গলায় কথা বলে উঠলেন, ওষুধ? কিসের ওষুধ খাওয়া সেইগুলা? আমি রক্তের লগে মিশে গেছি। কথাটা শেষ করেই বাবা আবার জ্ঞান হারালেন। আমি থরথর করে কাঁপছিলাম। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা কোনো মেডিকেল কেস না। ডাক্তার, ওষুধ, বিজ্ঞান সব এখানে অচল। এখানে এমন কিছু আছে যা আমাদের ধরাছোঁয়ার বাইরে। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে ধর্মীয় কোনো বিশেষজ্ঞের কাছে যেতে হবে। পরদিন সকালে আমি দাদাবাড়ির গ্রামের মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল করিম হুজুরের কাছে গেলাম। তিনি অনেক বয়স্ক মানুষ। উনি ময়মনসিংহেই থাকতেন। তখন ওনার ছেলের চিকিৎসার জন্যই তিনি ছিলেন সেখানে। অনেক পুরনো দিনের মানুষ, অনেক কিছু দেখেছেন। আমি ওনাকে পুরো ঘটনাটা খুলে বললাম। লাশ কাটার সময় চেইন পাওয়া, বাবার লোভ, চেইন চুরি, সবকিছু। ওনার কপালের ভাঁজগুলো গভীর হলো। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক বড় ভুল করছো বাবা। লাশের জিনিস, বিশেষ করে যেই লাশের মৃত্যু স্বাভাবিক না, সেই জিনিসের উপরে কুফরি কালাম করা আছে। ছুলে কি বিপদ হতে পারে কল্পনাও করতে পারবে না। হুজুর তখন ওনার জীবনের একটা অভিজ্ঞতার কথা বললেন। শোনো রিয়াজ, আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। আমি তখন নতুন মসজিদে জয়েন করেছি। হাসপাতালের মর্গও তখন আজকালকার মতো এত আধুনিক ছিল না। এখানকার মসজিদে আমরা তখন তাবলিকের কাজে এসেছিলাম। তখন এখানে এক ডোম কাজ করত, নাম ছিল সুলতান। সুলতান ছিল খুব সাহসী, কিন্তু তার একটা দোষ ছিল, সে লাশের গায়ের জিনিসপত্র চুরি করত। আমি তাকে অনেকবার বারণ করেছি, বলেছি সুলতান বড় খারাপ কাজ, কিন্তু সে আমার কথা কানে তুলত না। বলতো
মরা মানুষের আবার বদদোয়া কি যে কন। একদিন এক অ্যাক্সিডেন্টে লাশ এলো। লোকটা ছিল বৃদ্ধ, বাস অ্যাক্সিডেন্টে মারা গেছিল। তার হাতে একটা তামার বালা ছিল, তাতে অদ্ভুত সব নকশা। সুলতান লাশ কাটার সময় সেই বালাটা খুলে নিজের কাছে রেখে দেয়। আমি তাকে বলেছিলাম বালাটা না খুলতে। সেই রাতে সুলতান ডিউটি শেষ করে তার ঘরে গেল। মাঝরাতে হঠাৎ তার ঘর থেকে বিকট চিৎকার। আমরা কয়েকজন দৌড়ে গেলাম, গিয়ে দেখি সুলতান ঘরের মাঝখানে শূন্যে ভেসে আছে। হ্যাঁ বাবা, বিশ্বাস করো, তার পা মাটি থেকে অন্তত 2 হাত ওপরে। তার শরীরটা এমনভাবে মোচড়ানো ছিল যেন কেউ তাকে ভেজা কাপড়ের মতো চিপছে। আর সে নিজের ভাষায় কথা বলছিল না, তার গলা দিয়ে অদ্ভুত এক আওয়াজ বের হচ্ছিল। আমরা ভয়ে এগোতে পারছিলাম না। আমি সাহস করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আমি যত জোরে পড়ি সুলতান তত জোরে চিৎকার করে। এক পর্যায়ে সুলতান ধপাস করে মাটিতে পড়ে গেল। আমরা কাছে গিয়ে দেখলাম তার হাতের সেই তামার বালাটা তার মাংসের ভেতরে ঢুকে গেছে, যেন ওটা আগুনের মতো গরম, হাড় পর্যন্ত পুড়িয়ে দেবে। সুলতান আর বাঁচেনি। সে মারা যাওয়ার আগে শুধু বলেছিল, ও আমারে সারে নাই হুজুর। সুলতানের লাশ দাফন করার সময় আমরা দেখেছিলাম তার কবরের মাটি বারবার ধসে পড়ছিল। অনেক কষ্টে তাকে দাফন করা হয়। হুজুর থামলেন। তার চোখে এক ধরনের আতঙ্ক আর সতর্ক বার্তা। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, রিয়াজ, তোমার বাবার অবস্থা সুলতানের চেয়েও খারাপ হতে পারে, কারণ সুলতান শুধু একটা জিনিস নিয়েছিল, আর তোমার বাবা এমন একটা জিনিস নিয়ে আসছেন যা একটা শয়তানকে বন্দি করার কাজে লাগানো হয়েছিল। ওই চেনটা ছিল তালা, সে সহজে ছাড়বে না। আমি হুজুরের হাত ধরে কান্না শুরু করে দিলাম, আমার আব্বাকে বাঁচান। হুজুর আমার মাথায় হাত রাখলেন। কান্না থামাও, আল্লাহর ওপর ভরসা রাখো। আমি আসবো রাতে, কিন্তু মনে রেখো, এটা কোনো সাধারণ রুকাইয়া বা ঝাড়ফুঁক না, এটা একটা যুদ্ধ। আমি মাথা নাড়লাম, আমরা প্রস্তুত। রাত তখন প্রায় 11টা। হুজুর তার কিছু ছাত্র আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমাদের বাসায় এলেন। তিনি সঙ্গে করে আগরবাতি, গোলাপ জল আর পুরনো কিতাব নিয়ে এসেছিলেন। বাসায় ঢোকার আগেই হুজুর থমকে দাঁড়ালেন। তিনি দরজার দিকে তাকিয়ে বললেন, রিয়াজ, তোমাদের ঘরের ভেতরে খুব বাজে একটা জিনিস আছে। আমি এখান থেকেই তার উপস্থিতি টের পাচ্ছি, খুব সাবধান। আমরা ঘরে ঢুকলাম। বাবা তখন বিছানায় শুয়েছিলেন, তার হাত পা রশি দিয়ে খাটের সাথে বাঁধা। আমিই বেঁধে রেখেছিলাম, কারণ সন্ধ্যায় তিনি মাকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন। বাবাকে দেখে হুজুর তার ছাত্রদের ইশারা করলেন। তারা ঘরের 4 কোণা বন্ধ করার জন্য আজান দিতে শুরু করলেন। আজানের শব্দ শুরু হতেই বাবার শরীরটা অদ্ভুতভাবে বেঁকে গেল। তিনি এমন জোরে রশি টানতে শুরু করলেন যে খাটের পায়াগুলো পর্যন্ত ক্যাঁচ ক্যাঁচ শব্দ করতে লাগলো। বাবার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলো। হুজুর বাবার শিওরে বসলেন। তিনি বাবার কপালে হাত রেখে সূরা ফাতিহা পড়া শুরু করলেন। হুজুরের হাত কপালে ঠেকতেই বাবা বিকট এক চিৎকার দিলেন। সেই চিৎকার মানুষের গলার ছিল না, মনে হলো হাজার হাজার শেয়াল একসাথে ডেকে উঠল। তোরা আমাকে ধরবি না, তোর এক পা কবরে, এখন আমার শরীরটা কবরে নিতে চাস? হুজুর ঘাবড়ালেন না, তিনি আরো জোরে তেলাওয়াত শুরু করলেন। বাবার শরীর থেকে কেমন উত্তাপ বেরোতে শুরু করলো। হঠাৎ বাবা আমার দিকে তাকালেন। সেই চাহনি বাবার ছিল না। রিয়াজ, রিয়াজ ভাই, আমাকে বাঁচান, এটা আমাকে পুড়িয়ে মারছে। আমি চমকে উঠলাম। এই তো সেই গলা। আফরিনের মা যখন আফরিনের কথা বলছিল, তখন আমার কল্পনায় যে স্বরটা ছিল ঠিক তেমনই। হুজুর ধমক দিয়ে উঠলেন, রিয়াজ, খবরদার, কোনো কিছু করবে না, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো। আমি থমকে গেলাম। বাবা বা আফরিনের গলার স্বর মুহূর্তেই বদলে গেল। এটা এখন ভারী, কর্কশ আর হিংস্র। তুই ভাবছিস আমি একা? তোর পেছনে কে দাঁড়িয়ে আছে দেখ। হুজুর এবং আমরা সবাই চমকে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। এটা ছিল আমাদের মনোযোগ সরানোর একটা চাল। এই ফাঁকে বাবা একটা হ্যাঁচকা টানে তার হাতের বাঁধন ছিঁড়ে ফেললেন। মানুষের পক্ষে এত মোটা দড়ি ছেঁড়া অসম্ভব, কিন্তু বাবার গায়ে তখন অতি প্রাকৃত শক্তি। বাঁধন ছিঁড়েই বাবা হুজুরের গলা লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়লেন। আমি আর হুজুরের ছাত্ররা মিলে বাবাকে চেপে ধরলাম। বাবার গায়ের জোর তখন 10টা মানুষের সমান। হুজুর তখন পকেট থেকে একটা ছোট বোতল বের করলেন, তাতে জমজমের পানি আর জাফরান মেশানো ছিল। তিনি সেটা বাবার মুখে ছিটিয়ে দিলেন। বাবা
চিৎকার করে উঠলেন। হুজুর হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালেন, তার কপালে ঘাম, পাগড়িটা খুলে পড়েছে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, সময় খুব কম রিয়াজ, এখন দুর্বল হয়ে আছে ও, কিন্তু আবার শক্তি সঞ্চয় করবে। আমাদের এক্ষুনি চূড়ান্ত কিছু করতে হবে। তবে কি জানো ওই চেইনটা বা লকেটটা আসলে কি ছিল? ওটা শুধু সোনা ছিল না, ওটা ছিল একটা সন্ধি বা চুক্তি। আফরিন শয়তানের সাথে চুক্তি করেছিল, সেই চুক্তির প্রতীক ছিল ওই চেইনটা। আমাদের ওই চুক্তিটা আবারও সিলগালা করতে হবে। এবার এই শয়তানকে জোর করে বের করতে হবে। খুবই বিপজ্জনক কাজ। আমি কাঁদতে কাঁদতে বললাম, হুজুর আপনি যা ভালো বোঝেন করেন, আমি শুধু আমার বাবাকে ফেরত চাই। হুজুর তখন তার ঝুলি থেকে 7টা লোহার পেরেক আর একটা হাতুড়ি বের করলেন। তিনি বললেন, আমি এই ঘরটা বন্ধ করব। এই 7টা পেরেক 7টা আয়াত পড়ে ঘরের দরজায় আর জানালায় পুঁতব। এতে ও আর পালাতে পারবে না, কিন্তু ও তখন আরো হিংস্র হবে। তোমরা কেউ ভয় পাবে না। হুজুর যখন প্রথম পেরেকটা দরজায় ঠুকতে গেলেন, তখন বাইরে প্রচন্ড জোরে বাতাস বইতে শুরু করলো। জানালার কাঁচগুলো ঝনঝন করে উঠল, মনে হলো পুরো বাসাটা কাঁপছে। আর বাবার শরীরটা তখন শূন্যে ভাসতে শুরু করলো। তিনি বিছানা থেকে অন্তত 2 ফুট ওপরে উঠে ভেসে রইলেন। তার মাথাটা নিচের দিকে ঝুলে আছে আর হাত পাগুলো ছড়িয়েছিল। দৃশ্যটা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। বাবা উল্টো হয়ে ঝুলে থাকা অবস্থায় আমার দিকে তাকিয়ে বললেন, তোরা কি সত্যিই ভাবছিস পেরেক পুঁতে আমাকে আটকাতে পারবি? রিয়াজ, তুই কি চাস তোর বাবা বাঁচুক? দরজা খুলে দে। আমি দ্বিধায় পড়ে গেলাম। হুজুর বললেন, রিয়াজ, ওর চোখের দিকে তাকাবে না। ও তোমাকে সম্মোহিত করার চেষ্টা করছে। কিন্তু আমি ভুলটা করে ফেললাম। আমি বাবার চোখের দিকে তাকালাম, আর তাকানোর সাথে সাথে আমার মনে হলো আমি এক গভীর অন্ধকার কুয়োর মধ্যে পড়ে যাচ্ছি। আমার চারপাশে সবকিছু ঝাপসা। কেউ একজন আমাকে বলল, দরজাটা খুলে দে। আমার হাত নিজের অজান্তেই দরজার ছিটকানির দিকে এগিয়ে গেল। হুজুর চিৎকার করে উঠলেন, রিয়াজ না! হুজুরের ধমকে আমার সম্বিত ফিরে এলো। তিনি এক ঝটকায় আমাকে দরজার কাছ থেকে সরিয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরের দিক থেকে প্রচন্ড এক ধাক্কা এলো, যেন কোনো বন্য হাতি সমস্ত শক্তি দিয়ে দরজায় আঘাত করছে। কাঠের দরজাটা মরমর করে উঠল। হুজুর আমাকে ইশারা করলেন বাবার পায়ের দিকটা চেপে ধরতে। আমি কাঁপতে কাঁপতে বাবার পা জড়িয়ে ধরলাম। বাবার শরীরটা তখন বরফের মতো ঠান্ডা, অথচ চামড়ার নিচ দিয়ে সাপের মতো কিছু একটা কিলবিল করছে। হুজুর তার ঝুলি থেকে বের করা লোহার পেরেকগুলো দরজার চৌকাঠে ঠুকতে লাগলেন। তিনি প্রতিটা বাড়িতে হাতুড়ির ঘা দিচ্ছিলেন আর উচ্চ স্বরে আয়াতুল কুরসি পড়ছিলেন। বাবার মুখ দিয়ে তখন ফেনা এবং কালো রঙের এক ধরনের তরল পদার্থ বেরিয়ে আসছিল। প্রায় ঘন্টা খানিক ধরে চলল এই যুদ্ধ। হুজুর যখন শেষ পেরেকটা গেঁথে দিয়ে দোয়া পড়লেন, তখন হঠাৎ করে বাবার শরীরের খিঁচুনি বন্ধ হয়ে গেল। বাইরের ঝোড়ো বাতাসটাও থেমে গেল। ঘরের ভেতরের ভারী বাতাসটা যেন একটু হালকা হলো। বাবা নিস্তেজ হয়ে বিছানায় পড়ে রইলেন। তার চোখগুলো বন্ধ, শ্বাস প্রশ্বাস খুব ধীর। হুজুরের কপালে জমে থাকা ঘাম তিনি মুছে বাবার দিকে তাকালেন। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। তিনি আমাকে বললেন, রিয়াজ, আপাতত বিপদটা আটকানো গেছে। আমি ঘরটা বন্ধ করে দিয়েছি, আর বাইরে থেকে কোনো সাহায্য পাবে না। কিন্তু ভেতরের জিনিসটা এখন পুরোপুরি যায়নি, ও সুপ্ত অবস্থায় আছে। তোমার বাবার শরীরের অনেক ক্ষতি হয়েছে, ওনাকে বিশ্রাম নিতে দাও। আমি ফজরের সময় আবার আসব। ততক্ষণ পর্যন্ত কেউ এই ঘর থেকে বের হবে না, আর কাউকে ঢুকতেও দেবে না। আমিও পাশের ঘরে একটু জিরিয়ে নেই। হুজুর পাশের ঘরে গেলেন। মা বাবার শিওরে বসে কুরআন শরীফ পড়ছিলেন। আমি দরজার সামনে একটা চেয়ার পেতে পাহারা দিলাম। সারাদিনের ধকল আর মানসিক চাপে আমার শরীর ভেঙে আসছিল। আমি জেগে থাকার আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু চোখের পাতাগুলো যেন পাথরের মতো ভারী হয়ে আসছিল। একসময় কখন যে আমার চোখ লেগে গেল আমি টেরই পেলাম না। হয়তো ওটা স্বাভাবিক ঘুম ছিল না, হয়তো ওটা সেই শয়তানের কারসাজি। ঘুমের মধ্যে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। বাবা একটা অন্ধকার গর্তের পাশে দাঁড়িয়ে আছেন, আর সেই গর্ত থেকে শত শত কালো হাত তাকে টেনে নিচের দিকে নিয়ে যাচ্ছে। বাবা আমার দিকে তাকিয়ে চিৎকার করছেন, কিন্তু ওরা শব্দ করতে পারছেন না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, বুকটা ধক করে উঠল। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি রাত 3:09। ইলেকট্রিসিটি নেই। হ্যারিকেনের আলোটা নিভু নিভু। আমি ধড়মড় করে বিছানার দিকে তাকালাম। বাবার বিছানা খালি। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মা জায়নামাজে ঘুমিয়ে পড়েছেন। আমি দৌড়ে বাথরুমে গেলাম।
রান্নাঘরে খুঁজলাম, কোথাও বাবা নেই। কিন্তু হুজুর তো ঘর বন্ধ করে গিয়েছিলেন, তাহলে বাবা গেল কোথায়? দরজার দিকে তাকিয়ে দেখি ছিটকানিটা ভেতর থেকেই খোলা। তার মানে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন বাবা। আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি পাগলের মতো রাস্তায় বের হলাম। কোথায় যেতে পারেন বাবা? মনের ভেতর কুডাক ডাকছে। আমার পা আমাকে সোজা হাসপাতালের দিকে নিয়ে গেল। কেন যেন মনে হচ্ছিল বাবা ওখানেই গেছেন, তার কর্মস্থল